পুরানো যে আমার কাছে যেটা একটা ফটোকপি আছে এটা 9 নাম্বার চ্যাপ্টার, আর এখানে সফট কপি যেটা আছে এটা হলো 10 নাম্বার চ্যাপ্টার, এবং এটা হলো স্প্রেডশিট স্কিল ইউজিং এক্সেল। আমরা এক্সেল শিটটা আপনারা সবাই পরিচিত, এই যে যেমন এটা একটা এক্সেল শিট, এইটা এই যে এক্সেল শিট এইটাকে বলে, তাই এটা আমরা কিছু কিছু জিনিস দেখবো সেটা একটু পরে। আর আমরা বইয়ে একটু যাই দেখি কি আছে। এক্সেল শিটের সাথে একটা পরিচিতি এবং এর ফর্মুলেশন গুলো কিরকম হয় এগুলো একটু দেখাবো, তবে এখান থেকে খুব জটিল কোশ্চেন আসে না। আমরা স্লাইডে গিয়ে দেখি যে এখানে সিলেবাসে কি বলা আছে। সিলেবাসে বলা আছে এক্সপ্লেইন দ্য ফিচার্স এন্ড ফাংশনস অফ স্প্রেডশিট সফটওয়্যার, এবং এখানে দেখেন যে মূল যে টপিকসটা সেটা হচ্ছে অ্যাপ্লাই স্প্রেডশিটস টু ক্যালকুলেট অ্যান্ড প্রেজেন্ট ডেটা। এটা কিভাবে ডেটা প্রেজেন্ট করা হবে এবং সেইগুলোর ক্যালকুলেশনে অংশগ্রহণ করানো যাবে সেই বিষয়টা এখানে আমরা দেখব। এক্সপ্লেইন দ্য ইউজ অ্যান্ড লিমিটেশনস অফ দ্য স্প্রেডশিট সফটওয়্যার। এইটার থিওরিটিক্যাল কোশ্চেন অনেক সময় আসে যে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনস যদি থাকে সেইগুলো সম্পর্কে। এটা আপনাদের এই বইতেও পাবেন, অন্য কোনো এক্সেল বা কম্পিউটার রিলেটেড সফটওয়্যার রিলেটেড বুকেও পাবেন। অ্যাপ্লাই স্প্রেডশিট সফটওয়্যার টু দ্য নর্মাল ওয়ার্ক অফ এ চার্টার সিএমএ আর কি। সিএমএ দের জন্য নর্মাল ওয়ার্কের ক্ষেত্রে স্প্রেডশিট কিভাবে ব্যবহার করা হবে সেটাও আমরা দেখব, এবং আমরা এটা কমপ্লিট করার পরে যেটা বইতে আছে প্রডিউস ওয়েল ডিজাইনড এন্ড রোবাস্ট spreadsheets that can support management decision making, understand how management accountants may make better use of a spreadsheet. এই স্প্রেডশিট ইউজ করে আসলে অনেক জটিল জটিল মডেল ডেভেলপ করা যায় সহজে। তাই আমরা ওইসবে যাব না, ওইগুলো আপনারা যারা বাস্তব জীবনে ওইগুলোর মুখোমুখি হবেন তখন হয়তো দেখবেন যে কি সুন্দরভাবে ওইগুলোর অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ফার্স্ট হচ্ছে যে স্প্রেডশিট, এইটা একটু দেখেন। এই স্প্রেডশিট is a multi-purpose piece of software which may be used for calculations. এটা theoretical questions আসতে পারে, calculations, drawing graphs, or handling data in a way similar to a database program. একটা শীটের ভিতরে যদি আমি বিভিন্ন টাইপের ডাটা লিখি বা ইনসার্ট করি বা একটা ডাটাবেস তৈরি করি, ওই শীটে অথবা অন্য যে কোনো শীটে সেই ডেটার একটার সাথে আর একটার যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার লগারিদম সবকিছু ওখানে অ্যাপ্লাই করা যায়। একটু আপনি লাইনে হ্যাঁ, তাহলে এই ফার্স্ট যে প্যারাটা, স্প্রেডশিট ইজ এ মাল্টিপারপাস পিস অফ সফটওয়্যার হুইচ মে বি ইউজড ফর ক্যালকুলেশনস, drawing graphs, or handling data in a way similar to a database program. Number 2 হচ্ছে spreadsheet may also be described as a computer program that allows data to be entered and formulae to be created in a tabular format. আমরা এটা একটু দেখবো, তবে এর উপরে কোশ্চেন সাধারণত খুব আসে না, তবে আপনাদেরকে এটা একটু জানতে হবে। এখানে আপনাদের আইসিএমএ তে যে প্রশ্নগুলো আসে এগুলোর সাথেও পরিচিত করে দেবো, এবং ওইটাই যখন আপনি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করবেন দেখবেন যে রেজাল্ট সুন্দরভাবে চলে আসছে। ইন এক্সেল কমপ্লেক্স প্রবলেমস মে বি হ্যান্ডেলড, অনেক জটিল
প্রবলেমও এখানে হ্যান্ডেল করা যায়। স্প্রেডশিট ইনফরমেশন ইজ স্টোরড ইন সেলস, এইটা আমরা একটু দেখবো। ফার্স্ট হচ্ছে যে আমরা একটা স্প্রেডশিট দেখি, যেমন এইটা একটা এক্সেল স্প্রেডশিট, আমরা নিচের দিকে এটা নিই, এইটা বা এইটাকে আমার এই স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার কাছে, ভিজিবল তো এটা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এবং দেখেন এই যে আমি কার্সরটা সরাইলে এই যে কার্সরটা সরছে, এগুলো এক একটা সেল। এই সেল ফার্স্ট হচ্ছে যে স্প্রেডশিট, এই স্প্রেডশিটে দেখেন উপরে লেখা আছে এ বি সি ডি, এইরকম ডাইনের দিকে যে কলাম হেড গুলো গেল, এই যে কলাম হেড, বহু কলাম হেড আছে, দেখেন সব আসছে। তাই এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম হেড, আর নিচে বাঁ পাশে যে 1 2 3 4 এইটা রো নাম্বার। এখন এই কলাম হেড এবং রো নাম্বার এইগুলোর দিয়েই কিন্তু এই সেলগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হয়। যেমন এই একটা সেল, এই সেলটাতে যে আমি গেলাম, দেখেন উপরে কলাম হেডটা অন্য কালার হয়ে গেল, হলুদ হয়ে গেল, আর বাঁ পাশে ঠিক অত যে নাম্বারের এইটা রো সেটাও হলুদ হয়ে গেল। তার মানে এই সেলটার অ্যাড্রেস হচ্ছে C5। আগে কলাম হেডটা বলতে হবে, একই সঙ্গে রো নাম্বারটা বলতে হবে C5। আবার এইদিকে চলে যান, এখানে এইটা কি হবে দেখেন, এইটা হবে Q7, ঠিক আছে, Q7। তা এইগুলো হচ্ছে সেল, আর এই যে প্রত্যেকটা এগুলো হচ্ছে কলাম, আর এই ডান দিকে এটা হচ্ছে রো। এগুলো তো কলাম রো, এগুলোর সঙ্গে তো আপনারা পরিচিত বিভিন্ন জায়গায়, যেমন খবরের কাগজে দেখবেন প্রথম পৃষ্ঠায় কোনো খবর পড়বেন, নিচেই লেখা থাকে এবার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর কলাম। আপনি 11 নম্বর পৃষ্ঠায় যাবেন, তারপরে 1 2 3 4 5 নম্বর কলামে যায় দেখবেন ওই খবরের বাকি অংশটুকু আছে। তা ওখান থেকে আমরা কলাম সম্পর্কে অনেক আগে থেকে জানি, যে যেটা এই যে ভার্টিক্যালি দেখা যাচ্ছে। আর এই যে বিল্ডিং এর ক্ষেত্রেও কলাম আছে, যেগুলো হচ্ছে বিম কলাম বলে। কলাম গুলো হচ্ছে যে খুঁটির মতো যেটা, ওইটা। তাই এখানেও ওই রকমই আর কি। তাই এই যে এইটা হচ্ছে এই যে কলাম বরাবর আমি নামছি, আবার রো বরাবর এই যে সরছি। তা এইটা হচ্ছে কলাম এবং রো। এইরকম অনেকগুলো কলাম অনেকগুলো রো যখন একসঙ্গে থাকে তখন এই অসংখ্য সেল সৃষ্টি হয়। এই সেলের এক্সেল শীটে প্রত্যেকটা সেলের এক একটা অ্যাড্রেস আছে। এই সেল অ্যাড্রেস নিয়ে, যেমন আমি এখানে রাখলাম, দেখেন এটা হলো D6, এই দেখেন এখানে কিন্তু লেখা অটোমেটিক উঠে গেছে বাঁ পাশে। এই যে এইটাকে ফর্মুলা বার বলে, এই যে এপেক্স দিয়ে এই যে একটা সাদা জায়গা দেখছেন, এটাকে বলে ফর্মুলা বার। এই ফর্মুলা বার, যেমন এখানে যেই গেলাম ওই দেখেন ওইটা চেঞ্জ হয়ে G8 হয়ে গেছে। মানে আপনি ওই শীট দেখে বলার আগে আগেই ওখানে তাকাইলেই বুঝতে পারবেন যে আমি কত নাম্বার সেলে আছি। এইটা হচ্ছে G8। তা এইভাবে সেগুলো। আর এইটা হচ্ছে যে দেখেন এই যে আমি যে শীটটা আপনাদেরকে দেখাচ্ছি, স্প্রেডশিট একটা, এই শীট এই নিচের দিকে দেখেন শীট 1, এই যে শীট 2, এই যে শীট 3, আমার মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। এবং এখানে অসংখ্য আপনি কিন্তু আরো শীট তৈরি করতে পারেন, যেমন এখানে আর একটা দিলে যে শীট 4 হয়ে গেল। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শীট সংখ্যা বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এক শীটে যে ডেটা দেবেন ওই ডেটা ইউজ করে অন্য শীটেও ক্যালকুলেট করতে পারবেন, অটোমেটিক কিন্তু লিংক হয়ে যাবে। এই জায়গায় একটা বিরাট সুবিধা, আপনি এক শীটে এখানে বহু ডেটা ইনসার্ট করলেন, মনে করলেন ইনকাম এইটা, এক্সপেন্ডিচার এইটা সবকিছু, তাহলে রিলেশনশিপ দ্বিতীয় শীটে করতে চাইলেন, এখানে সেল অ্যাড্রেসে ওইভাবে লিখলে পরে ফার্স্ট শীটের সাথে এই শীটগুলো, এই শীটের ক্যালকুলেশন সংযুক্ত হয়ে যাবে। আর এই যে অনেকগুলো শীট নিয়ে এই যে এখন একটা যে আমি ফাইল, এই যে এখানে আমি সেভ করতে পারি, এইটা এই যে সেভ অ্যাজ দিয়ে সেভ করতে পারি, এই যে এইটা যদি করি তাহলে একটা ফাইল তৈরি হবে, অনেকগুলো শীট থাকবে, এই স্প্রেড শীট অনেকগুলো থাকবে। এইটাকে বলা হয়, এইটাকে ওয়ার্ক বুক বলা হয়। ওয়ার্ক বুক একটা বইয়ে যেমন অনেকগুলো পেজ থাকে, একটা ওয়ার্ক বুকে অনেকগুলো শীট থাকে। এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি শেখার বিষয়টা। আর আছে হচ্ছে এই যে কলাম দেখালাম, আমরা রো দেখালাম, এখানে শীটের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আরো কিছু বিষয় আছে, আমরা একটু বইতে যাই দেখি ওখানে কি বলছে। হয়তো আমি
মিস করতে পারি, আমি এখানে একটু বই থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে যে কথাগুলো বললাম এখানে সেইগুলো একটু আলোচনা করা আছে। স্প্রেডশিট টার্মিনোলজি, এই যে ওয়ার্ক বুক এবং ওয়ার্কশিট, যেটা আমি আপনাদেরকে বললাম, বুক হচ্ছে, সেল হচ্ছে ওই যে কলাম আর রো যখন ক্রস করে তখন অনেক সেলের তৈরি হয়। এখানে দেখেন এই ওয়ার্কশিট, ফার্স্ট আমরা যদি এই প্যারাতে যাই, এটা আপনাদের এই ইসেও মনে হয় সংক্ষেপে আছে, এই যে এখানে স্প্রেডশিট টার্মিনোলজি, ওখান থেকে আমি এটা নিয়ে আসছি। যেমন an excel file is referred to as a workbook, যেটা বললাম, একটা ফাইল খুলবেন, ওই ফাইলের একটা নাম দিবেন, ওই নামেই একটা ওয়ার্কবুক তৈরি হয়ে গেল, যার ভিতর অনেকগুলো ওয়ার্কশিট। এই ওয়ার্কবুক ক্যান কনসিস্ট অফ এ সিঙ্গেল ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিট থাকতে পারে সেখানে, আবার সেখানে অনেকগুলো মাল্টিপল ওয়ার্কশিটও থাকতে পারে, এবং এখানে চার্ট থাকতে পারে, ডেটাবেস থাকতে পারে। এক্সেল ফাইল ইজ সেভড অন ডিস্ক উইথ, ওখানে একটা এক্সটেনশন থাকে এক্সেল ফাইলের, ডট এক্সএলএস এইরকম, বা আরো অন্য কিছু আছে, এটা নিয়ে আপনাদের খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা, সেভ করতে গেলে অটোমেটিক এটা চলে আসে। আর সেল হচ্ছে এ ওয়ার্কশিট ইজ ডিসক্রাইবড বাই কলাম লেটার্স, ওই যেটা বললাম এ বি সি ডি, এইগুলো কলাম লেটার্স এন্ড রো নাম্বারস, 1 2 3 4 5 এইভাবে, এন্ড ইচ রো কলাম কোঅর্ডিনেট ইজ রেফার্ড টু এজ এ সেল। এটা আপনাদের বইতেই আছে। ইন এক্সেল দেয়ার আর 256 কলাম, দেখেন এইটা আমি তখন বলি নাই কারণ আমার নিজেরই খেয়াল ছিল না। এখন দেখেন এই যে 256টা কলাম আছে, এ বি সি ডি ই এফ, আমরা জানি এ থেকে জেড পর্যন্ত 26টা আছে, এরপরে আছে এ এ, এ বি, এ সি, এ ডি, এরকম। ওইটা আমি একটু পরে, বা এই যে এখনই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে পড়ে, যে 256 তো হলে এবিসিডি করে তো 256তে যাওয়া সম্ভব না, তাহলে কি হলো, এই যে দেখেন এই যে কলাম থাকবে, যে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, জেড হয়ে গেলে এবার এ এ বি বি, এই যে এইভাবে যাচ্ছে, এরকম লাইনে যত যাবেন, এই যে শেষ হয়ে গেল বি এ বি 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 সি, এইভাবে 256টা কলাম আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার কলামের বিষয়ে যেটা বলা আছে, যে 256 কলামস লেভেলড A2, এই যে এ থেকে এই রোমান 4 পর্যন্ত আছে, এবং 65,536টা রো আছে। ওই যে 1 2 3 4 5 6 করে নিচের দিকে নামলাম, এইটা হচ্ছে 65,536 রোজ। দিস ইন থিওরি প্রোভাইডস এত সেলস, তাহলে দেখেন এতটা কলাম আছে, এতটা সেল আছে, এই দুটো গুণ করেন, দেখেন তাহলে সেল আছে কয়টা মোট, এটা কত হয় দেখি, এইটা আছে 1,67,77,216টা সেল। বুঝতেই পারছেন যে কি হেভি একটা শীট এক একটা, এখানে বহু ডাটা স্টোর করা যায়। এবং এইটারে এই যে স্যালারি শিট বলেন, তারপরে স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলেন, অনেক কিছুই কিন্তু এইটাতে করা যায়, যদিও ওইটার থেকে আরো সফিস্টিকেটেড অনেক সফটওয়্যার আমরা এখন পেয়ে গেছি। তারপরেও এইটা আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা নিজেরা নিজেদের মতো ডেটাবেস তৈরি করতে পারেন। তা এইটা টার্মিনোলজির ভিতরে এইটা দেখলাম। এরপরে আছে ওয়ার্কবুক অফ ফাইল, ওয়ার্কশিট, স্ক্রল বার কোনটাকে বলে, স্ট্যাটাস বার, টুলবার, এইগুলো আমরা একটু দেখি। আচ্ছা বইতে একটু যাই, দেখেন বইতে ছবি এঁকে দেওয়া আছে সব। এখানে সেল দেখলাম, এই যে এখানে তারা ছবি দিয়ে দিয়েছে, গেটিং স্টার্টেড উইথ এক্সেল। এখানে দেখেন আমি আর একটু বড় করে দিই, বা এখানে দেখেন এই যে ছবিটা দেওয়া আছে এক্সেল স্প্রেডশিট, এই যে সেলগুলো আমি দেখালাম, স্ট্যান্ডার্ড টুলবার, এই এক্সেল শিটের উপরে দেখবেন অসংখ্য এরকম ছোট 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 বাটন মতো আছে, এগুলোকে টুলবার বলা হয়। তারপরে আছে মেনু বার, এই যে এই কর্নারের দিকে দেখেন, তারপরে যে ফাইল, এডিট, রিভিউ, আপনি যা যা করতে চান, ডেটা ইনসার্ট করতে চান, ভিউ চেঞ্জ করতে চান, সব আছে। শীট বার যেটা দেখালাম, শীট ট্যাবস, এই যে এটা এখানে আছে। স্ক্রল বার হলো যে এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার বলে, এটাকে হরাইজন্টাল স্ক্রল বার বলে। আমি ওই শীটটা নিয়ে আসি, এর দেখেন এই যে ডান পাশে যেটা, এটা হলো ভার্টিক্যাল, এই যে উপর নিচে, আমি যখন উপর নিচে মুভ করব তখন ওইটা দেখবেন এই যে চেঞ্জ হচ্ছে, এই যে
আর হরাইজন্টাল হচ্ছে এই যে এইটা, এই যে নিচে আমি যেটা দেখাচ্ছি এইটা, তা এইটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল স্ক্রল বার, এটার সাথে একটু পরিচিত হওয়া আর কি। তারপরে ওয়ার্কবুক ফাইলস যেটাকে বললাম, ওই যে একটা এক্সটেনশন থাকে এক্সেল শিট বোঝানোর জন্য, ওয়ার্কশিট গেল, স্ক্রল বার দেখালাম, স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এইটা একটু দেখেন, এই ডান পাশে নিচের দিকে এই যে at the bottom of the screen are the horizontal scroll bar and the status bar which displays information about the current document. এই যে দেখেন, এই যে এখানে আপনার এই যে স্ট্যাটাসটা দেওয়া আছে যে কোনটা কি, এই যে নিচের দিকে, আর এইটা হচ্ছে আমার হরাইজন্টাল স্ক্রল, এই যে স্ক্রল করার জন্য আমরা এইটা ইউজ করি। এই যে আর উপরের দিকে যান, এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ, লেআউট, এইগুলো, এইটাকে বলা হয় ফর্মুলা বার। এইটা এই যে মেনু, এইগুলো সব অনেক আছে আপনাদের, মানে যেভাবে ফরম্যাট করতে চান এই যে সমস্ত আছে এখানে। জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি এটা। আর এখন স্প্রেডশিট ডিজাইন করার জন্য যে যত ভাবে এটাকে মানে আকর্ষণীয় করতে পারেন, আপনার ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, সেই টেকনিক গুলো এখানে পাবেন। এখন বলা হচ্ছে যে এখানে যেমন বলছে যে আচ্ছা, একটু কার কাছ থেকে শব্দ আসছে একটু মিউট করে দিন। To ensure that the spreadsheet is এই যে এখানে দেখেন, the objectives of good design in a spreadsheet terms are exactly the same as those required for any other software development. তাহলে আমরা গুড ডিজাইন অফ স্প্রেডশিট কেন করব, সেটা হচ্ছে টু এনশিওর দ্যাট দ্য স্প্রেডশিট ইজ অ্যাজ এরর ফ্রি, যতটা সম্ভব এরর ফ্রি করার জন্য। টু এনশিওর দ্যাট দিস স্প্রেডশিট can be used without much training or control. একজন এটাতে এক্সপার্ট না হয়েও যাতে এটা ইউজ করতে পারে সেই রকম একটা অবস্থা করে দিতে। টু মিনিমাইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু এনহ্যান্স অর চেঞ্জ দ্য স্প্রেডশিট, এবং স্প্রেডশিট যেন ফ্লেক্সিবল হয়, মানে আমি যাতে আমার প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করতে পারি, আমার প্রয়োজন মতো এটা এক্সটেনশন করতে পারি, সেই ব্যবস্থাগুলো যেন থাকে, তখনই তাকে বলা হবে যে গুড স্প্রেডশিট ডিজাইন। এরপরে আমরা এখানে শুরু করলাম, যেমন এইখানে একটা ডেটা আছে দেখেন, যেমন এখানে সেলস, প্রাইস, রেভিনিউ, কস্ট। এখানে কি হচ্ছে, সেলস হচ্ছে এ নাম্বার কলামের সেলস, যে সেলটাতে আছে এটার অ্যাড্রেস কি, এটার অ্যাড্রেস হচ্ছে A1। তাহলে দেখেন আমি এইটাই, ওখানে যদি আমরা বাস্তবে যদি এসে যাই, এখানে বলছে সেলস, এখানে বলছে সেলস, ঠিক আছে। এখন সেলস কত দিল দেখেন, আপনাদের এখানে বইতে কি আছে, 150, 173, 198, 150, 173, 198, তারপরে আরেকটা কি আছে 228, এটা সেলস দিলাম। তারপরে কি আছে এখানে দেখেন, আপনাদের বইতে কি বলছে, প্রাইস কত, 12 টাকা 55, সব 12 টাকা 55 পয়সা। এখানে তাহলে আমি লিখলাম প্রাইস, এখানে প্রাইস, আর এখানে হলো 12.55, 12.55। এই এখন দেখেন এর পরের তিনটেও কিন্তু 12.55, এইটা আপনি বারবার 12.55 না লিখতে পারেন, অথবা এই কর্নারে দেখেন এই যে কার্সরটা আমি নাড়াচাড়া করছি, এটা যখন এই নিচের ডান পাশে নেবেন দেখেন প্লাস হয়ে যাচ্ছে, এটাকে জাস্ট এইভাবে এই যে ডান পাশের বাটনটা টিপে ধরে এরকম ছেড়ে দেন, দেখেন এই যে অটোমেটিক 12.55 হয়ে গেল। তার মানে আমার কষ্ট কত কমে গেল। প্রথমটাই শুধু আমি দেখবো এক্স্যাক্টলি সঠিকভাবে আমি দিছি কিনা, দেওয়ার পরে ওইভাবে টান দিলে বাকিটা ফিল আপ হয়ে গেল, যদি সেম ডেটা হয়। এখন দেখেন তারপরেরটা বইতে কি বলছে, তারপরেরটা বইতে বলছে রেভিনিউটা কিভাবে আসে, রেভিনিউ কিভাবে আসে বলেন তো। রেভিনিউ আসে তো আমরা জানি সেলস এবং প্রাইস গুণ করলে, তাই না? হ্যাঁ, মাল্টিপল করলে। এখন এই জায়গায় তাহলে আমি এইটা গুণ করব, এইটা কিভাবে করা যায়? আমাদের এক্সেল শিট বলছে যে এই যে ফর্মুলা যদি আমি এখানে একটা বসিয়ে দিতে পারি, কিভাবে ফর্মুলা বসাবো, এইটা গুণ এইটা সমান এইটা হবে।
তা ওই যে সমান এখানে হবে, সেই জন্য এক্সেল শিটে যে কোনো ফর্মুলা লিখতে গেলে ফর্মুলা বারে চলে যাবেন। দেখেন ওই কার্সরে যে ব্লিঙ্ক করছে, এবং এইটা সমান চিহ্ন দিতে হবে আগে। একটা ফর্মুলা শুরু করার আগেই সমান চিহ্ন একটা দিতে হবে, না দিলে কিন্তু এরর হবে এবং আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে না। এখন আমি কি করব, এখন এই যে এই দুটো আমি গুণ করতে চাচ্ছি, কোনটার সাথে কোনটা গুণ? এই যে সেল, হ্যাঁ B1 সেল এইটা, আর এইটা হচ্ছে B2 সেল, এই দুটো গুণ করব। এখানে দুই ভাবে আপনি করতে পারেন। একটা হচ্ছে যে এখানে টাইপ করে দিতে পারেন B1, অথবা এখানে ক্লিক করেন, এই যে ক্লিক করলাম দেখেন B1 চলে আসছে। এখন গুণ, এক্সেলে গুণ বলতে কি মিন করি আমরা? গুণ কিভাবে? আমরা কি ক্রস, এক্স এর মতো ক্রস চিহ্ন দিয়ে গুণ লিখি? না, আমরা স্টার ইউজ করি। এক্সেলে স্টার হচ্ছে গুণ চিহ্ন। আমি যে স্টার দিয়ে দিলাম, এরপরে কোনটার সাথে গুণ করব? B2 এর সাথে। এইটাও আমি B2 টাইপ করে দিতে পারি, অথবা আমি এইটা ক্লিক করলেই ওখানে চলে আসবে। আচ্ছা আমি এটা টাইপ করে দেখাই দিই, B2, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা কিন্তু হয়ে গেল, কিন্তু এখানে রেজাল্ট কিন্তু এখনো আসে নাই। কেন আসে নাই? কারণ এখন এন্টার টিপতে হবে। এই যে এন্টার টিপলাম, দেখেন এই যে চলে আসছে আমার কাঙ্ক্ষিত রেভিনিউ। এখন হচ্ছে যে আমি এই যে রেভিনিউটা বের করলাম কিভাবে? এইটার এটা গুণ করে। আর তাহলে এইটা কিভাবে বের করব? এইটার এইটা গুণ করে। আবার এইটা কিভাবে বের করব? এইটার এইটা গুণ করে। আবার E3 তে কিভাবে বের করব? E1 আর E2 গুণ করে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে রেজাল্টটা আমি বের করেছিলাম, বাকিগুলো তো সিমিলার। অর্থাৎ আমি যদি এই যে 1882.5 পেলাম, এইটা গুণ হলো B1 ইন্টু B2, ফর্মুলাটা এখানে লেখা আছে। এই দেখেন এই যে B3, ফর্মুলা বারের দিকে তাকান, B3 ইকুয়াল টু B1 ইন্টু B2। তাহলে এইটা কি হবে? C3 কি হবে? C1 ইন্টু C2, তাই না? তা C1 ইন্টু C2, দেখেন আপনি যদি এখন এইটাকে এইভাবে টেনে দেন, এইগুলো অটোমেটিক ওই এক ফর্মুলা চলে আসবে। দেখেন চলে আসলো। এইটার ফর্মুলা জানেন, দেখেন ফর্মুলা বারে ফর্মুলা চলে আসছে। তারপরেরটাই জানেন, দেখেন D3 ইকুয়াল টু D1 D2। তারপরেরটাই জান, E3 ইকুয়াল টু E1 E2। দেখলেন যে এক্সেলের সুবিধাটা কোথায়? তার মানে আমার রেভিনিউ এই যে একটা বের করলাম। এখন দেখেন এই জায়গাটায় আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। আমরা সাধারণত জানি যে আমাদের দেশে টাকা পয়সার হিসাব বা ডলার পাউন্ডে গেলেও সাধারণত দশমিকের পরে 2 ঘর থাকে, যেহেতু 100 পয়সায় 1 টাকা। কিন্তু এখানে দশমিকের পরে আসছে কত? 1 ঘর। এখন আমি মনে করেন যে এইটাকে ওই 2 ঘর করব, তাহলে কিভাবে করব? এখানে অনেকগুলো রাস্তা আছে। যেমন এই যে এখানে দশমিকের পরে 0 কমানো বাড়ানোর একটা বিষয় আছে, অথবা এখানে ক্লিক করলেই কিন্তু, যেমন এখানে যদি দিই এটা কমে গেল একটা। এবং আরেকটা জিনিস খেয়াল করা, আমি যে কমাই দিলাম, কমাই দিলে কত হয়ে গেল? ওইটা ছিল 1882.5 হয়ে গেল 1883। ওই যে আপনাদেরকে বেসিক ম্যাথে যে রাউন্ডিং শিখাইছিলাম না, এর ভিতরে এই রাউন্ডিং এর ওই মন্ত্র কিন্তু দেওয়া আছে, যে যদি 5 বা 5-এর বেশি হয় এ কিন্তু অটোমেটিক রাউন্ডিং করে নেবে। যদি এটা 4 হতো তাহলে কিন্তু সে 82 রাখতো। তো এই জায়গায় এই সুবিধা আছে। আমি এটা বাড়াবো, তাহলে এই যে বাড়াইলে ওই দেখেন আবার এই যে 82.5 হয়ে গেল। আমি 2 ঘর চাচ্ছি, আবার দিই, ওই দেখেন চলে আসলো। ঠিক আছে, এইটা অ্যান্সার। আর একটা রাস্তা আছে, আমরা আবার অরিজিনালে যাই। এই যে এইটা আমার ছিল। আর একটা রাস্তা আছে, এখানে কার্সরটা নিয়ে এই ডান পাশের বাটনটা টিপবেন। এই দেখেন একটা ড্রপ ডাউন একটা লিস্ট চলে আসলো। এখান থেকে এই ফরম্যাট সেলে চলে যাবেন। ফরম্যাট সেলে চলে গেলে আপনার কাছে এইটা এইরকম একটা আসবে। এখন এইরকম যদি আসে, আপনার এইটা তো কি, এটা হলো কারেন্সি বলতে পারি, অথবা নাম্বারও বলতে পারি। আমি এখানে টাকা পয়সা লিখি নাই, অতএব নাম্বারই থাকে। পরে আপনি কয় ঘর চান, এবং সামনে কি এই ডলার সাইন চান কিনা। টাকা সাইনটা আমাদের এখানে করলে কাস্টমাইজ এক্সপার্ট দিয়ে করাই নিতে হবে, সাধারণত ডলার পাউন্ড এইগুলো আসে। তা আমি সেই জন্য নাম্বারেই থাকবো। নাম্বারেও বলছে যে ডেসিমেলের পরে কয় ঘর চান, আমি বলছি 2 ঘর। তাহলে উপরে এখানে আছে 1, এই দেখেন দশমিকের পরে কিন্তু আমার এখানে আছে 1.5, 1 ঘর। এই থেকে 2 ঘর করতে এখানে উপরের দিকে 2 ঘর। এবার এটাকে ওকে করেন, এই যে ওকে লেখা আছে, স্যার ইউজ বারে ক্লিক করতে হবে। হ্যাঁ ইউজ 100 স্পিড যেটা, ওটাতে টিক দিতে হবে তো মেবি। আচ্ছা আমি একটু আবার আপনাদের ডিস্টার্ব করে একটু একটা ফোন ধরে।
হ্যাঁ, তাহলে হ্যাঁ কে বলছিলেন যেন কি একটা কথা? ইউজ মানে 1000 সেপারেট যেটা কমা হুম, ওটাতে আচ্ছা। এইটাও হ্যাঁ, ওইটা কমা সেপারেশনের একটা বিষয় আছে। এই যে এখানে এই যে ইউজ 1000 সেপারেটর, মানে আমরা ওই যে আমাদের দেশে লক্ষ কোটি কিভাবে লিখি, প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা বসাই, তারপরে আবার 2 ঘর পর পর কমা বসাই, কিন্তু ইন্টারন্যাশনাল বিলিয়নের কিন্তু এটা 3 ঘর পর পরই আছে। তবে আমাদের দেশি যেটা ওইটাও কাস্টমাইজ করা যায়, এখানে সেটা নাই আমার কম্পিউটারে। এখানে আপনি যে এখানে সেই জন্যই বলছে ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা, যে আপনি 1000 সেপারেটর চান কিনা, তাহলে এখানে করে দেবেন। তাহলে যে এখানে দেখবেন আমি যে এটা ওকে করলি, এই যে 288 এরপরে একটা কমা চলে আসবে। আমি কমা আপাতত লিখছি না, বা ঠিক আছে কমা লিখতে চান আপনারা লিখতে পারেন, আমি এটাও ওকে করে দিলাম। তাহলে এখন যদি আপনি ওকে সাইন টিপ দেন, এই দেখেন এই যে কমাও চলে আসছে, দশমিকের পরে 2 ঘরও চলে আসছে। এখন আমি এইটা তো করলাম, আমি চাচ্ছি প্রত্যেকটাই এইরকম করব। তাহলে কি করতে হবে, এখানে কার্সর রেখে আবার ওই নিচে ডান পাশের বাটনটা টিপে ধরে এরকম টান দিবেন, এই যে দেখেন অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, এইটুকু তো বোঝা গেল। জি স্যার। এখানে একটা বিষয় আপনাদের এই সূত্রটা একটু দেখায় রাখি, এইটা অনেক সময় এখনই মনে হয় বোঝানোটা সুবিধা হবে। মনে করেন যে আপনার একটা ইন্টারেস্ট রেট আছে, আপনার প্রিন্সিপাল আছে, মনে করেন এইটা আমি ধরে যে ইন্টারেস্ট রেট এইটা সাপোজ 6%, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে মনে করেন 10,000 টাকা। তারপরে আছে, আচ্ছা এটা প্রিন্সিপালটা আমি লিখে দিই, প্রিন্সিপাল 10,000 টাকা। এইটা প্রথমে হলো 10,000, তারপরে আছে 15,000, তারপরে আছে 30,000, তারপরে আছে 32,000, এইরকম প্রিন্সিপাল গুলো আছে। এখন আপনি চাচ্ছেন যে ইন্টারেস্ট চার্জ হবে কত, 1 বছরেই মনে করেন টাইম 1 বছর, তাহলে ইন্টারেস্ট, এটা হলো ইন্টারেস্ট রেট, খেয়াল রাখেন সেজন্য পার্সেন্টেজ আছে। এটা হলো ইন্টারেস্ট, দেখেন এখানে সুবিধা আছে, দেখেন ইন্টারেস্টের যে আইএন লেখছি ইন্টারেস্ট অটোমেটিক চলে আসছে, সুতরাং এটা ও ই করলে কিন্তু আপনি সম্পূর্ণ লেখা লাগবে না। এখন আমরা জানি যে এই যে ইন্টারেস্টটা আমি বের করব, এই ইন্টারেস্টটা আচ্ছা, আর এই ইন্টারেস্টটা বের করার ক্ষেত্রে আমি যদি 1 বছরের করি, আমি 1 বছরেরই ধরে নিচ্ছি, কারণ 2 বছরে হইলে কম্পাউন্ড ইন্টারেস্ট আবার পাওয়ার চলে আসবে, আমি ওইটা একটু পরে যাচ্ছি। আগে ধরেন যে 1 বছর, জাস্ট এই দুটা গুণ করলেই 1 বছরের ইন্টারেস্ট বেড়ে যাবে। তাহলে এই দুটা গুণ করে আবার ওই ফর্মুলায় যান, এখানে সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে এইটা গুণ পরেরটা দেন, এই যে 600 টাকা ইন্টারেস্ট চলে আসলো। এইটুকু ক্লিয়ার কিনা, কারো কোনো কনফিউশন নাই তো? না স্যার। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে এইটাকে সেম ফর্মুলা বলে আমি টেনে দিলাম, অ্যান্সারটা চলে আসলো। এখানে একটু টেনে দেখি তো কি হয়, দেখেন এখানে কিন্তু আসলো না, এর কারণ কি? উপরে পার্সেন্টেজটা দেওয়া নাই। হ্যাঁ, উপরে পার্সেন্টেজ দেওয়া নাই, কিন্তু আমি তো জানি পার্সেন্টেজ সবার জন্য 6%, তাহলে হয় সবগুলোতে 6 লিখতে হবে, অথবা আর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে 600 লিখলাম, যেহেতু এই যে ইন্টারেস্ট পার্সেন্টেজটা সবার জন্যই প্রযোজ্য, সেই জন্য পরে যাতে সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল হয়, এই জন্য ইন্টারেস্টের অ্যাড্রেস কি, সেল অ্যাড্রেস কি, I1, তাই না? তাহলে এই যে I1 ফর্মুলা বারে যে I1 আছে, আই এর আগে পিছে ডলার সাইন দিয়ে দিবেন একটা, এই যে ডলার আবার ডলার, এইটা সাইন দিয়ে এন্টার দেন। এখানে কিন্তু অ্যান্সার সেম থাকলো, কিন্তু এখানে অ্যান্সার তো চেঞ্জ হলো না, তাহলে ওইটা দিয়ে লাভ হলো কি? লাভ হলো এই যে এখন এবার টান দেন, এই দেখেন চলে আসছে। এখন আপনি এইটা যান, দেখেন ফর্মুলা বার কি বলে, $1, তার মানে I1টা এই ডলার সাইন দেওয়া মানে হচ্ছে যে ওই ইন্টারেস্টটা যেখানেই আপনি ওই ফর্মুলা করেন, ডলার সাইন থাকা মানে ওই সেলটাই বারবার ব্যবহার করবে। বোঝা গেল? জি স্যার। ওকে, তাই আমি এগুলো
জাস্ট একটু দেখালাম আপনাদের এই বই, এবং তার চেয়ে সামান্য বেশি এইটুকু দেখালাম, কারণ এই জায়গাটাই অনেকে কনফিউশন যে আপনি তো বলে দিয়েছেন টান দিতে, আমি তো দিলাম, টান দিলে তো জিরো আসে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এইটা যে যদি দেখেন যে একটা পার্টিকুলার সেল আপনাকে নিতে হবে সব জায়গায়, তাহলে ওই পার্টিকুলার সেলটার ওই লেটারটার কলাম হেডটার আগে পিছে ডলার সাইন দিয়ে নিতে হয়, তাহলে ওই একটা সেলই সব সেলের ফর্মুলাতে কাজে লাগে। তাহলে এইটা আমরা দেখলাম। এরপরে আমরা একটু দেখি কি আছে। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, এখানে দেখেন কস্ট দেওয়া আছে, আমরা এই যে এটা দেখলাম, এই যে কস্ট, এই জায়গায় দেখেন রাউন্ডিং রেভিনিউ কিন্তু এখানেও 1883 বের করছে, মানে এটা কিন্তু আমরা দেখলাম 1882.5। স্প্রেডশিটের কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এটা একটাই সমস্যা, যেমন ধরেন যে এই যে রাউন্ডিং করে নিল, এইরকম একাধিক সংখ্যা যখন রাউন্ডিং করে যোগ দিবেন, তখন দেখবেন যে ওই সামান্য 1-2 টাকার হেরফের হচ্ছে। এর কারণই হচ্ছে রাউন্ডিং এর অনেক জায়গায় এটাই বিরাট বিষয় হতে পারে, আর বেশিরভাগ জায়গায় এটার তেমন কোনো ক্ষতির কারণ না। এরপরে এই স্প্রেডশিটটার সাথে প্রবলেম কি দিয়েছে দেখি। দি ইমিডিয়েটলি অবভিয়াস প্রবলেমস উইথ দিস স্প্রেডশিট আর দ্যাট ইট হ্যাজ নো টাইটেল। ও আচ্ছা, এখানে বলছে যে এইটা তো একটা ডিজাইন করতে হবে, এটা কি জিনিস এটা তো দেখে বোঝার উপায় নাই। এর একটা টেবিল হেড থাকা উচিত যে এটা এই জিনিস, এটা কি ইনকাম স্টেটমেন্ট নাকি প্রফিট ক্যালকুলেশন নাকি অন্য কিছু, সেইটার কোনো হেডিং টেডিং নাই। এইটাই বলছে যে কাস্টমাইজ করা আর কি। তা সেই জন্যে, আর এখানে ভালো যে দিকটা সেটা হচ্ছে ইফ দ্য অথর অফ দ্য স্পেসিস রিকোয়ার্স এ কুইক প্রফিট এস্টিমেট বেসড অন দি নোন ডেটা। এই জায়গাটাই বলছে যে পজিটিভ দিক হলো যে আমি কুইক একটা রেজাল্ট চেক করতে চাই, সেইটার জন্য ওই কোনো হেডিং টেডিং দরকার নেই, আমি ওইভাবেই দ্রুত করে ফেলবো। এরপরে যে ওনারশিপ ভার্সন হচ্ছে, এগুলো জাস্ট এমনি জেনে রাখেন। এই দেখেন এখানে আবার কিন্তু এই ক্যালকুলেশনটা নিচেই ট্রান্সফার করছে, উপরে অনেকগুলো রো ফাঁকা রেখে এইভাবে এর পরিচিতিটা টাইপ করে দিয়েছে। প্রফিট প্রজেকশন ফর উইথগেট ডিভিশন ফর 2000x রিটেন বাই অমুক, এর ইমেল অ্যাড্রেস এত, টেলিফোন নাম্বার এত, তারপরে লাস্ট আপডেট কত, এগুলো সব আছে, এবং তারপরে দিল। তার মানে আপনি এখন স্প্রেডশিটটা দেখে মোটামুটি বুঝতে পারছেন যে এটা কি জিনিস এবং কেন করা হয়েছে। এইভাবে আমরা স্প্রেডশিট গুলোকে আস্তে আস্তে ডেভেলপ করব। আচ্ছা, তারপরে এটাকে ফরম্যাটিং বলে আর কি। ফরম্যাটিং হচ্ছে যে আমার স্প্রেডশিটকে আমি বিভিন্ন ভাবে আমার প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এর চেহারাটা দাঁড় করব। প্রবলেম উইথ দিস স্প্রেডশিট, এখানেও আবার প্রবলেম আছে, কি আছে সেইটা এখানে আছে অনেক। এইরকম আপনারা এই চ্যাপ্টারটা একটু দেখবেন যে পজিটিভ অ্যাসপেক্টস অফ দিস স্প্রেডশিট কি কি আছে, এগুলো একটু পড়বেন। পার্সেন্টেজ, এখানে বহু রকমের ক্যালকুলেশন করা যায় কিন্তু, যেমন এই যে এখানে অনেক কিছুই দেশে, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখালাম। আর এই যে একটা দেশে যে রাউন্ড করা, সাম করা, অনেক সময় স্প্রেডশিটে কিন্তু রেডিমেড অনেক জিনিস পাওয়া যায়। যেমন এর ফর্মুলাটা আপনারা একটু মানে আপনাদের যদি এই বইতে খুব কম আছে, যদি এক্সেলের উপরে অন্য কোনো বই একদম প্রিলিমিনারি স্টেজের একটা বই কিনে নেন, বাংলায়ও পাওয়া যায় বহু, ওখানে দেখবেন যে বহু ফর্মুলা দেওয়া আছে। স্যার একটা বইয়ের নাম বলে দেন না। এটা তো কি বলবো, আমার নিজেরই তো নাম খেয়াল নেই, তবে ঘরে আমার কয়েকটা বই আছে, এগুলো আমার নিজেরও মনে থাকে না। বিশেষ করে স্যার অনলাইনেই পাওয়া যায় স্যার। হ্যাঁ, অনলাইনে বহু আছে, আপনি অনলাইনেও চেক দিতে পারেন যে এক্সেল ফর্মুলা, এভাবে দিবেন, দেখবেন যে কত রং বেরঙের ফর্মুলা চলে আসে। আর এখানে যেটা আছে, যেমন ধরেন যে এই যে এখানে আমি মনে করেন যে এই তিনটের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে, মনে করেন এই তিনটে আমি যোগ করতে চাই, কি এখানে কিন্তু মিনিংলেস এই যোগটা, কারণ এটা হলো সেলস হলো ভলিউম, তারপরে প্রাইস, তারপরে হলো এইটা যোগফল কিছুই না, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য যে এখানে যদি আমি একটা যোগফল বের করতে চাই এই তিনটার, অথবা মনে করেন এই সাইটের যোগফল বের করতে চাই, 100 টোটাল সেলস কত হয়েছিল, তাহলে এখানে জানি সমান চিহ্ন দেন, জায়গাটাই চিহ্ন দেবেন, এইটাই ক্লিক করবেন, যোগ চিহ্ন দেবেন, আবার এইটাই ক্লিক করবেন, যোগ চিহ্ন দেবেন, আবার এইটাই ক্লিক করবেন, তারপরে এন্টার দেবেন, যোগফল বের হয়ে যাবে। আর একটা হচ্ছে যে যদি দেখেন যে সিরিয়ালি সেলগুলা যোগ করতে হবে, এবার সেটা কলাম বরাবর হোক আর রো বরাবর হোক, তাহলে এর কিন্তু রেডিমেড ফর্মুলা আছে। সেটা হচ্ছে এই যে সাম, দেখেন SUM লেখলাম, সাম যেই দিলাম,
সাম দেওয়ার পরে যখন ব্র্যাকেট দিলাম, এই দেখেন এই যে ফরম্যাট কিন্তু অটোমেটিক চলে আসলো, নাম্বার 1 এন্ড নাম্বার 2। এখানে কি দেবো, এই যে নাম্বার, এই আমি কোথ থেকে কোন পর্যন্ত যোগ করব, এই সেল থেকে B1 থেকে E1 পর্যন্ত, তাহলে B1 দেন, তারপরে একটা কলন দেন, তারপরে এই যে E1 দেন, এই যে E1 ব্র্যাকেট ক্লোজ করে দেন। দেখেন এইটা হচ্ছে এক্সেল এর ভিতরে থাকা রেডিমেড ফর্মুলা। এবার এন্টারেটিভ দেন, দেখেন এই যে 749 ইউনিট মোট সেলস হয়েছে, বেড়ে চলে আসলো। তো এইরকম বহু ইনবিল্ড ফর্মুলা আছে এখানে। আর একটা আছে যেরকম, আচ্ছা আমি এইটা লিখলাম না, মনে করেন এই যে যোগফলটা এখানে আপনি বের করতে চান, তাহলে কি করবেন, এখানে আপনি এই শিফট টিপে এগুলোকে আপনি লক করলেন, করার পরে এখন এই যে অটো আছে, কিন্তু অটো সাম, এই যে ডান পাশে দেখেন এখানে লেখা আছে, এটা কি অটো সাম না, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখানে একটু ক্লিক করেন, ওই দেখেন এই যে দেখেন যেটা আমি এখানে বের করেছিলাম 749, এবার বের করলাম এখানে, অটো সাম চলে আসলো। আবার ভার্টি এইভাবে অটো সাম হয়, কোনো ওই একই রেজাল্ট আসবে যদি আপনার সেম ডেটা থাকে। তা এইভাবে আমরা সামঞ্জস্য রেখে আপনাদের কি কি এখান থেকে শেখাবো সেটা আমি সেইভাবেই যাচ্ছি। ডকুমেন্টেশন হচ্ছে যে আপনি নিজের মতো করে রাখা, যাতে আপনার কন্ট্রোলটা থাকে এবং আপনি যে এটার মালিক সেটা যাতে এটা মানে ভিতরে যেন সেই টেকনোলজিটা ঢোকানো থাকে, সেইগুলো এই সিস্টেম আছে ডকুমেন্টেশন। এগুলো নিয়ে আপনাদের পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট না, পরবর্তীতে এগুলো হয়তো মিনিমাইজিং অ্যাবসলিউট ভ্যালুস এবং এই সমস্ত জিনিস কিন্তু আসলে খুব সুন্দর। আমার খেয়াল আছে, আমার আজ থেকে অন্তত 20 বছর আগে, তখন এই এক্সেল শিট নিয়ে আমার প্রতিষ্ঠানেরই বিরাট একটা কাজ করে দিয়েছিলাম। তখন তো সবাই, নাহলে সবার বেতন বন্ধ হয়ে যাচ্ছিল। এখন যাই হোক, ওই নিজে করাতে হলো কি, পরে দেখা গেল যে মানে পুরো প্রতিষ্ঠানেই নাম ছড়াই গেছে যে হ্যাঁ এর দ্বারা এটা, অথচ কম্পিউটার ডিপার্টমেন্টও আলাদা ছিল। পরে কিন্তু তারা এসে আবার আমার কাছে বললো যে এই ফর্মুলা গুলো কিভাবে কি ইনসার্ট করেছি, এগুলো আসলে ওই কিছু বই থেকে নিয়েছিলাম। এবং আপনি যখন বই পড়বেন তখন দেখবেন অনেক ফর্মুলা আপনার আইডিয়াই চলে আসবে যে এই ফর্মুলাটা মনে হয় এইভাবে লিখতে হবে, এবং দেখবেন যে হয়ে গেছে। আর এখানে সুবিধা যে আপনি কোনো ভুল করলে এখানে এরর একটা উইন্ডো আসে, ওই উইন্ডোতেও কিন্তু আপনাকে বলে দেয় অনেক সময় যে আপনি এই ভুল করছেন, তখন আবার সেটা সংশোধন করে নিলেন। এই সুবিধাগুলো আছে। তো এইগুলো আপনারা একটু শিখে রাখবেন এবং মাঝে মাঝে একটু চর্চা করবেন, না হলে মনে থাকবে না। আচ্ছা, এইটা গেল মিনিমাইজিং অ্যাবসলিউট ভ্যালু। এগুলো কিছু টেকনিক আছে, এটা আপনারা পড়লেই এবং কম্পিউটার নিয়ে বসলেই পারবেন। আমি শুধু কিছু কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই যেমন এই যে চার্ট, এখানে কিন্তু চার্ট আঁকা যায়। এটা আমি দেখি পারি কিনা আপনাদের এই টাইমের ভিতরে একটু দেখিয়ে দিতে। যেমন মনে করেন যে আমার ডিমান্ড এবং সাপ্লাই, মনে করেন যে আমার ডিমান্ড একটা ফিগার আছে আর সাপ্লাই আমি দিচ্ছি এইটাও একটা আছে। এখন ডিমান্ড মনে করেন আছে যে 200 ইউনিট, তারপরে আছে এত ইউনিট, তারপরে আছে এত ইউনিট, তারপরে আছে এত ইউনিট, এইভাবে ডিমান্ড থাকলো। আর আমি সাপ্লাই দিলাম মনে করেন আমার কন্টিনিউয়াস 200 ইউনিট করে, বা 200 না, 200 ইউনিটে একই ফিগার দেব না, 200 প্রথমে থাকলো, তারপরে 200 এত দিলাম, এইটা দিলাম, তারপরে 199 ইউনিট, এইভাবে থাকলো। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই আমি এইটাকে শিফট দিয়ে এরকম লক করে নিলাম। এখন এর যদি আমি একটা গ্রাফ আঁকতে চাই তাহলে আমাকে কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে? এখান থেকে কিন্তু সেই গ্রাফ গুলো, যেমন এই যে আমি যদি ইনসার্টে যাই, এই যে উপরে যে মেনু বার, ইনসার্টে দেখেন টেবিল, পিকচার, ক্লিপ ইত্যাদি, এই দেখেন গ্রাফ, এই যে কলাম, যদি আমি কলামে যাই, আমি কোন ধরনের কলাম চাই সেইগুলো যদি আমি একটাই ক্লিক করি তাহলে দেখবেন, যেমন এইটা যদি চাই, বা এইটা হচ্ছে অবশ্য আমার এইটাতে যদি যাই, দেখেন এটা কি আসে, দেখেন দেখেন কি জিনিস চলে আসলো, জাস্ট ক্লিক করলাম চলে আসলো। এটা কি, এই সবুজটা হচ্ছে ডিমান্ড, লালটা হচ্ছে সাপ্লাই। দেখেন এই, তার মানে প্রথমে দেখেন ডিমান্ড এবং সাপ্লাই সমান ছিল, বার দুটো সমান, তারপরে ডিমান্ড 340, সাপ্লাই 231, দেখেন। তাহলে বুঝতে পারছেন তো এক্সেল শিট কতটা শক্তিশালী একটা টুলস।
তা এইটা একটা আছে, আমি এখন এইটাকে ডিলিট করে দিলাম। আবার যদি আপনি মনে করেন যে না আমি ইনসার্টে যাই এইটা করব না, দেখি এই যে ডিমান্ড সাপ্লাই লাইন এই যে এরকম আমার দরকার, দেখি এইটা কি বেরোয়, এই যে ডিমান্ড সবুজটা। হ্যাঁ স্যার একটা ছিল কম্পাউন্ড, একটার উপর আরেকটা, ওই যে 200 যেমন তার উপরে হ্যাঁ। এরকম ভাবে যায়। ওইটা কম্পাউন্ডটা হচ্ছে সাধারণত একই টাইমে যদি হয়, যেমন এখানে স্যার কলামে গুলোতেই থাকবে স্যার। এই যে স্যার এটাই। আচ্ছা দেখি এখানে কিছু আসে কিনা, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। তার মানে এটা ডিমান্ড, এখানে ডিমান্ড সাপ্লাই এটা আসলে আমার মনে হয় এটা খুব একটা হিট গ্রাফ না কম্পাউন্ডটা। কারণ হচ্ছে কি এটাই তো যে ঠিক না। আপনাকে তো সাধারণত পাশাপাশি রাখলে বুঝতে পারবেন যে কোনটা বেশি কোনটা কম, এটা থেকে বেশি কম ভিজুয়ালাইজ করা কিন্তু একটু টাফ, তাই না? জি, তার স্যার। ঠিক আছে, আপনি জানা থাকলো যে কিভাবে এই কম্পাউন্ড বা কমপ্লেক্স গুলো করতে হয়, এটা জানা থাকলো। তাই এইভাবে আপনারা কিন্তু এই গ্রাফেও গ্রাফ এখান থেকে আঁকতে পারেন। এই আমি কিন্তু এটা শীট 2 তে করেছি, আমার শীট 1 এ ছিল কিন্তু আগের ক্যালকুলেশন, এখন কিন্তু আমি শীট 2 তে করেছি। আপনি যদি মনে করেন যে শীট 1 এ এইটার গ্রাফ করব, এই যে প্রত্যেকে সেটুকু ব্লক করে নেবেন, এই যে সাপ্লাই থাকবে, প্রাইস থাকবে, রেভিনিউ থাকবে, এইটার আমি একটা গ্রাফ করব, তাহলে কোন গ্রাফটা আমার উপযোগী হবে। এখন সেইটা হচ্ছে যে আমি মনে করি লাইন যদি দিই তাহলে লাইনে 3টা গ্রাফ হবে হওয়ার কথা, সেলস থাকবে একটা, প্রাইস থাকবে একটা, তার গুণফল রেভিনিউ থাকবে একটা, এইটা একটা হতে পারে। আবার পাই হতে পারে, দেখেন এই যে পাইতেও এখানে তাহলে 180 ডিগ্রি কে, এখন এইটা পায়ে আসবে কিভাবে আমি নিজেও এখন, ঠিক আছে আমরা দেখি আসে কিনা, এই দেখেন চলে আসে। এখন এইটা কি 1 2 3 4 আসলে কি মিন করছে সেইটা একটা বিষয় আছে। এখানে সেলসটা এখানে আসছে, সেলস কয়টা, 4টে ফিগার, এখানেও দেখেন 4টে ফিগার আছে, সেলস এসে গেছে, বাকিগুলা কিন্তু আসে নাই, ওই যে বাকি ওইগুলা, যার ফলে সবগুলা কিন্তু সব জায়গায় উপযোগী না। আমার কোনটা কোন ধরনের, যেমন আমি যদি এইটাই যাই, এইটাতে যদি যাই, এই দেখেন এখানে এই লাল দাগ হলো প্রাইস, তারপরে সবুজটা হলো সেলস, আর এই দুটো গুণ করে যেহেতু অনেক বড় ফিগার পেয়ে গেছি রেভিনিউ, এটা অনেক ডিস্টেন্সে যায় কিন্তু এইটা হলো। এইভাবে আমরা এই এখানে কি আমরা চার্ট আঁকতে পারি। এইটা এই পর্যন্তই, বাকিটা আপনারা একটু দেখে নেবেন। এই যে এরকম বিভিন্ন টাইপের চার্ট হয়, এখানে 3টে ভেরিয়েবল আছে, পাশাপাশি 3টে কলাম আসছে বিভিন্ন কোয়ার্টারের। এইটা গেল, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে তৈরি করা যায়, আবার এখানে তৈরি করে সেইটাকে আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পেস্ট করা যায়, এরকম বহু কিছু আছে। এই যে দেখেন এই যে এখানে অনেক ফর্মুলা দিয়ে দিয়েছে, এগুলো একটু দেখবেন আপনারা একটু সময় করে। এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের কাছে কি এটা একটু বর্ণনা আছে, এখানে একটা কোশ্চেন থিওরিটিক্যাল থাকতে পারে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের কাছে স্প্রেডশিটের ইউজফুলনেস এর উপরে কিছু কথা লেখেন। এই যে there are a number of different ways in which the management accountant can use the spreadsheet in his or her work. In the first place, spreadsheets are especially useful in the performance of calculations. In addition to the basic mathematical operators discussed such as addition, subtraction, division, multiplication, এগুলো সব আছে। এখন এইটার আপনার তারপরে দেখেন এই যে এনপিভি ক্যালকুলেট করা যায়, আইআরআর ক্যালকুলেট করা যায়, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করা যায়, এগুলো সব এখানে করা যায়। করে এইটা গেল। এর বাইরে আমি আর একটা জিনিস যেটুকু বইয়ের মোটামুটি যেটা আছে এটা আলোচনা এই পর্যন্তই রাখবো। এখানে আমার যেটা এখানে দিছি, এই যে যেটা দেখালাম যে এই যে স্প্রেডশিটের বিভিন্ন অংশ, এটা বই থেকেই কপি করা আছে, এগুলো সব আপনাদেরকে দেখালাম। এখন বাস্তবে যেটা যে আমরা ফর্মুলা যেটা করি, এখন দেখেন এই যে আপনাদের কি খেয়াল আছে একটা ফর্মুলা, আমি আর একটা জিনিস একটু দেখি বের করতে পারি কিনা। ফার্স্ট হচ্ছে যে আপনাদের কোশ্চেন, আমি কোশ্চেনে যদি যাই, যেমন এখানে দেখেন এইটা একটা অঙ্ক, এটা খুব সম্ভবত গতবারই আসলো না তার আগে একটা বছরে আসছে এটা। এখানে এইটাই হচ্ছে আপনার অঙ্কটা, এইটা একটু খেয়াল করেন যে এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। যে
কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং স্প্রেডশিট। আপনাদেরকে ঠিক এই যে এই এ নাম্বার দিয়ে এই যে D13 লেখা লাস্টে এইটুকু তো কোশ্চেনে দিয়ে দিছে, দিয়ে কি বলছে যে স্প্রেডশিটটা ভালোভাবে স্টাডি করেন এবং অ্যান্সারটা যে কোশ্চেন করা আছে সেটা বের করেন। কি বলছে দেখেন, এখানে দেখেন ইউনিট সেলিং প্রাইস কত, 65 টাকা। অ্যানুয়াল ভলিউম 10,000, মনে করেন এটা ইউনিট। সিজনাল ভেরিয়েশন, আমরা সিজনাল ভেরিয়েশন করে আসছি কোথায় সেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। সিজনাল ভেরিয়েশন ফোরকাস্টিং এর ক্ষেত্রে করে আসছি। ওখানে ফার্স্ট কোয়ার্টারে এই যে -20%, সেকেন্ড কোয়ার্টারে -35%, থার্ড কোয়ার্টারে +10%, ফোর্থ কোয়ার্টারে 45%। এইটা দেখেন টোটাল মাইনাস কত, টোটাল মাইনাস হলো 55%, টোটাল প্লাস 55%। তার মানে হচ্ছে যে আমি যদি এক বছরে যে সেলস আমার হবে এই যে 10,000, এইটাকে যদি 4 কোয়ার্টারে ভাগ করে দিই তাহলে গড়ে 2,500 করে পড়ে। 2,500 মানে 25%, তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে সব জায়গায় 25% থাকবে। কিন্তু বলছে যে ফার্স্ট কোয়ার্টারে যেটা সেলস হওয়ার কথা তার চেয়ে 20% কম সেল হয়েছে, সেকেন্ড কোয়ার্টারে 35% কম সেল হয়েছে, আবার থার্ড কোয়ার্টারে যায় নর্মাল সেলের চেয়ে এভারেজ সেলের চেয়ে 10% বেশি হয়েছে, ফোর্থ কোয়ার্টারে যায় এভারেজের চেয়ে 45% বেশি হয়েছে। এখন বলছে সেলস বাজেট সিজনাল ভেরিয়েশন এখানে কত ইউনিট করে হবে, কোয়ার্টারলি ভলিউম এটা কত হবে, কোয়ার্টারলি টার্নওভার এখানে কত হবে, এটা কোয়ার্টার নয় যে এই জিনিসগুলো রয়েছে। আপনার কাছে চাচ্ছে কি, দি সেল B10, B10 কোনটা, এই যে বি আর 10 সোজা চলে যান, এই যে এইটা হলো B10, এই যে এখানটা এই যে কার্সর রাখলাম যেটা। দি সেল B10 shows the seasonal variation in units, দেখেন ইন ইউনিটস ফর কোয়ার্টার 1। এখানে সিজনাল ভেরিয়েশনটা চাচ্ছে, এখানে সিজনাল ভেরিয়েশন দেওয়া আছে কত, -20%। তাহলে এই -20% আসলে কত ইউনিটের ইকুইভ্যালেন্ট সেটা বের করতে হবে। রাইট এ সুইটেবল ফর্মুলা ফর দিস সেল সো দ্যাট ইট ক্যান বি কপিড ফর সেল B11, 12 and 13। ওই যে যেটা আমি বললাম যে আগের এক্সেল শিটে আমি যে কপি করা দেখাই দিলাম আপনাদেরকে, এই যে এখানে এইটা আমি প্রথমে বের করলাম, তারপরে যে টান দিয়ে কপি করলাম, অ্যান্সার গুলো চলে আসলো। এইটাই বলছে যে এমন ফর্মুলা দেবেন যেটা কপি করা যায়। আবার এখানেও তাই করলাম, এখানেও এমন ফর্মুলা যে দিছি যেটা কপি করলে সব অ্যান্সার গুলো সঠিকভাবে চলে আসে। কিন্তু এইটা আপনাদেরকে বলছে কেন, বলছে হচ্ছে যে আমি যে প্রথমেই ডলার চিহ্ন দিছিলাম না, যার ফলে ফর্মুলাটা এইটার জন্য সঠিক ছিল, কিন্তু এই যে 600 এটার জন্য কিন্তু ফর্মুলা সঠিক ছিল, 600 ঠিক মতো চলে আসছে। যে এইটা টান দিলাম তখন দেখা গেল যে অ্যান্সার আর 900, 1800, 1920 আসে না, আসছিল কি 000। কিন্তু আপনি তো পরীক্ষার হলে এটা বুঝতে পারবেন না যে আসলে তো আসার কথা 900, 1800, আসলো তো 0, তাহলে তো ফর্মুলায় গোলমাল আছে। এটা তো পরীক্ষার হলে বুঝতে পারবেন না। কিন্তু আপনাকে ওই জন্য একটু নলেজ রাখতে হবে যে এইটা তো আসলে একটা সেলই বিভিন্ন জায়গায় গুণ হবে। যখন একটা সেল বিভিন্ন সেলের ভিতরে ঢুকবে তখন ওই সেলের কলাম হেড যেটা থাকে তার দুই পাশে ডলার সাইন দিয়ে দিতে হয়। তা ওখানেও কিন্তু আপনাকে সেইটাই বলছে, মিন করছে যে এমন ভাবে ফর্মুলাটা লিখবেন যেটাই নিচের বাকি তিনটাতে কপি করা যায়। বুঝতে পারছেন? তা আমরা দেখেন এই যে দেশে সলিউশন, দেখেন সলিউশনটা দেখছেন তো, অঙ্কটার মার্কস কত আমি জানি না, কিন্তু অ্যান্সার কিন্তু এইটুকু এবং এই যে ডি এর দুই পাশে ডলার লাগাইছে দেখেন, মানে কিন্তু এইটা আপনাকে বলছে D10 এ কত হবে, ফর্মুলাটা কি হবে। এই যে D10 লিখলাম, আমরা যে স্প্রেডশিটের দেখলাম যে আমরা এখানে যদি ডি তে যাই, এই যে ডি কই D10 কই, এই যে 10, এই যে D10 এ যে রাখলাম, দেখেন এখানে কিন্তু D10 চলে আসছে। এখন ফর্মুলা লিখলি তো এখানে একটা সমান চিহ্ন দিতে হবে, এই যে সমান চিহ্ন দিলাম। ঠিক একই ভাবে এখানে আমরা খাতায় যখন লিখলাম B10 ইকুয়াল টু, ওইটা D10 বলছে, এটা B10 হবে। আচ্ছা B10 ইকুয়াল টু, এটা বলছে যে ইউনিটে চাচ্ছে, ইউনিটটা আছে কোথায় উপরে, ভলিউম, কারণ এইটা তো টাকা, এটা তো আর ইউনিট হইতে পারে না, এটা পার্সেন্টেজ, এটাও ইউনিট না, তাহলে ইউনিট একমাত্র আছে এইটা। এখন এই ইউনিটটার এখানে বলছে সিজনাল ভেরিয়েশন,
সিজনাল ভেরিয়েশন ইন ইউনিট। আমার এই যে -20% এর মানেটা কি? মানে হচ্ছে যে 4 কোয়ার্টারে সমান সেলস হওয়ার কথা 2,500, কিন্তু সেটা হলো না, না হয়ে কত হলো? তাহলে 20% 2,500, তাহলে 20% কত? 5 ভাগের 1 ভাগ, মানে 500। অঙ্ক অ্যান্সার ভুল। আপনাকে চাইছে হচ্ছে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই আপনি বসান। যেমন এই যে এই অঙ্কটাই দেখেন, আমি এইটা যদি আপনার ওখানে নিয়ে যাই যে স্প্রেডশিটে, এইটা কি আছে? সিজনাল। আচ্ছা, এই অঙ্কটাই আমি আপনাকে ওখানে যদি নিয়ে যাই, এখন কপি করতে গেলে তো জানি না হবে কিনা, দেখি হয় কিনা, আমি একটু চেষ্টা করে দেখি। আমি 3 নাম্বার শিটে চলে যাই, 2 নাম্বারও ইউজ করছি এইটা। এখানে যদি দিই, না হয় না। ও না, এটা তো হলো না, এটা তো 1 না। ইচ্ছা করলেও কপি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, সেই জন্য এটা প্রথমে কি আছে? ইউনিট সেলিং প্রাইস ABCD। আচ্ছা, আমি একটু দেখে এটা আপনাদেরকে লিখে দেখাই। যদিও এটা ABCD তে আছে, আমি সেটা আবার দেখেন, এই বাঁ পাশের কার্সর, এই যে এখানে যদি আমি ইউনিট সেলিং প্রাইস ধরি, এটা বলছে টাকা 65, তাই না? এখানেও কিন্তু ওই যে আপনাদের যেটা কোশ্চেনটা দেশে, এই যে টাকাটা লিখলো, এই টাকাটা এখানে লেখাটা ঠিক হয় নাই, টাকাটা আসলে অন্য কলামে লিখতে হবে, কারণ এই যে লিখছে এটাই 65। অথবা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে এখানেই লিখলেন যে ব্র্যাকেটে টাকা দিয়ে দিতে পারেন, টিকে, এইরকম লেখা যাবে, তার মানে 65 টাকা। তারপরে আপনি অ্যানুয়াল ভলিউম, এটা কত আছে? 10,000, এইটা। তারপরে আপনি দেখেন ওখানে আবার যান, এখানে 2 নাম্বার রোটা ফাঁকা, 3 নাম্বারে যাই, এখানে সিজনাল ভেরিয়েশন এইটা লেখা আছে। এখন এখানে কিন্তু করা হয়, এখানেও আপনি যদি ফরম্যাটে চলে যান, এই যে সেল ফরম্যাটে, এখানেও কিন্তু এইটা, এই যে অ্যালাইনমেন্টে গেলে পরে দেখবেন যে এখানে আমি যদি ওয়ার্পে যাই, তাহলে এখানে যদি ওকে করি, তাহলে এইটা ছোট হইলেই দেখবেন যে একটা আরেকটার নিচেই চলে যাবে। লাইনে আছে, এক লাইনে থাক, তাতে সমস্যা নেই। এইটা গেল একটা। আচ্ছা, আর একটা হচ্ছে সিজনাল ভেরিয়েশনের আছে কোয়ার্টার 1, 2, 3, 4। এখানে কি একদম নিচেরটাতেই আছে? হ্যাঁ, একদম 4, 5, 6, 7 এই কলামে আছে। তাহলে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, 3, 4 এই জায়গাটায় এই যে চলে আসে। কোয়ার্টার 1 এখানে আছে -20%।
তারপরে প্লাস 45%, এইটা আছে, আমি এইটা লিখলাম। তারপরে কি আছে অঙ্কটাই, আপনাদের কিন্তু পরীক্ষার হলে এগুলো লেখা লাগবে না, এখানে শুধু আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি। পরীক্ষার হলে শুধু ওই যে ওই 3টে লাইন লিখে দিলেই হবে। তারপরে 9 নম্বর কলামে রোতে আছে সেলস বাজেট, সিজনাল ভেরিয়েশন ইউনিট, কোয়ার্টারলি ভলিউম, কোয়ার্টারলি টার্নওভার। এই 4টে জিনিস আপনাদের ওখানে যদি আমরা লিখি যে সেলস বাজেট, এখানে লিখি 8 বাদ দিল 9 নম্বরে, ভেরিয়েশন ব্র্যাকেট আছে ইউনিট, ইউনিটসে, ঠিক আছে। এইটা এখানে চলে আসলো, তার মানে এটা আমি চওড়া করে দিতে পারি অথবা ওইরকম ওয়ার্প আপ করে দিতে পারি। তারপরে এখানে কি ছিল, কোয়ার্টারলি ভলিউম, কোয়ার্টারলি টার্নওভার, কোয়ার্টারলি ভলিউম, কোয়ার্টারলি টার্নওভার, এইটা। তাহলে এই যে কোয়ার্টারলি টার্নওভার, এটাও একটু চওড়া করে দিই, হ্যাঁ এইটাই। এখন আপনার বলছে যে এখানেও যেরকম 4টে কোয়ার্টার আছে, ওখানেও 4টে কোয়ার্টার তারা নিয়ে আসলো। এটা কপি করে নিচে নিয়ে আসি, পরের লাইনেই আছে কিনা সেটা দেখিনি, নাকি আবার গ্যাপ আছে, গ্যাপ নাই, 10 থেকেই আছে। তাহলে এখানে এন্টার দেন, এই যে 4টে চলে আসলো। এখন বলছে যে এখানে ফর্মুলাটা কি হবে, দেখেন এই যে B10 চলে আসছে। এখন B10 সমান সমান, এইটা কিভাবে বের করব, বলছে যে সিজনাল ভেরিয়েশন ইন ইউনিট। সিজনাল ভেরিয়েশন আমরা এখানে পারছি ইন পার্সেন্টেজ। আবার দেখেন এই যে এখানে যদি মনে করেন যে সব সেন্টার করবে, এক সাইডে চলে গেছে, সেন্টারে নিবেন। আচ্ছা একটু করি, হ্যাঁ, এখানে যদি সব সেন্টারে নিতে চান তাহলে এই যে এখানে অ্যালাইনমেন্টের এই যে সেন্টারে চলে আসলো এইভাবে। তার 20% নেগেটিভ আছে, এটা ইন পার্সেন্টেজ। আমি এখানে ইন ইউনিটে যদি বের করি তাহলে দেখেন এখানে আমার এমনিতে কত, এমনিতে হচ্ছে এই যে 10,000 আছে তার 1/4 তার মানে ব্র্যাকেট দিয়ে এই যে 10,000 এই যে ক্লিক করলাম, ওই যে চলে আসলো, এর 4/1, তার মানে ডিভাইড মানে /4, 4/1। এটা হলো আমার নর্মাল, যদি কোনো সিজনাল ভেরিয়েশন না থাকে এটা সেলস হওয়ার কথা। কিন্তু বলছে যে সেলস তো আসলে 20% কম হবে, আপনাকে বলছে যে ওই কম পরিমাণটা কত, তাহলে এর সাথে গুণ দিতে হবে কোনটা, এই যে পার্সেন্টেজটা, এই যে B4। এখন আপনি এন্টারে টিপ দেন, অ্যান্সার হবে 500 মাইনাস। তার মানে আপনার সিজনাল ভেরিয়েশন -500, মানে নরমালের চেয়ে 500 ইউনিট কম সেলস হবে। এখন দেখেন আপনি যদি এইটাকে এই জায়গায় কপি করেন তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমি একটু বলে দিই। এই যে দিলাম, এর ভিতরে আমি টান দিলে এই 4টে পরপর চলে আসবে, সমস্যা নাই। কিন্তু এই যে এখানে যে 4 দিয়ে ভাগ করলাম, এই একটা সেল কিন্তু প্রত্যেকটা ফর্মুলায় যাবে, সেই জন্য এই সেলটা ডলারের সাইন দিতে হবে, না দিলে কি হবে সেটা দেখেন। এটা আমি যদি কপি করি, দেখেন সব 0 চলে আসলো, ঠিক আছে। তার মানে কি, এই জায়গার ফর্মুলাটা একটু রিকনস্ট্রাক্ট করতে হবে, না হলে এটা টেনে ব্যবহার করা যাবে না। সেই রিকনস্ট্রাকশনটা কি, এখানে দেখেন এই যে D1 আছে আর B4 আছে, দুটো সেল। D1টা B4 যেটা, B5 B6 B7 হয়ে যাবে, তাতে অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই এক টান দিলে। এই যে D1 যেটা, এটা D1টা এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, সেই জন্য D1 এর দুই পাশে আপনি ডলার সাইন দিয়ে দিবেন, ডলার সাইন। এবার এন্টার দেন, ওখানে দেখেন 500ই থাকলো, কিন্তু এখানে এখন টান দিয়ে দেন, এই দেখেন এবার এই যে চলে আসলো, দেখেন এইটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু আপনাকে একটা জিনিস, ওই যে আমি বললাম সাবধান, আপনার কাছে কিন্তু এই অ্যান্সার চাই নাই, আপনার কাছে চাইছে ওই যে ফর্মুলা বাড়ে, আমি যে ফর্মুলাটা লিখলাম ওই ফর্মুলাটা চাইছে। দেখেন এই যে ফর্মুলাটা, বোঝা গেল অঙ্কটা? জি স্যার। বাকিগুলো আপনারা এইভাবেই দেখবেন, ওই যে নিচেও দেখেন ডলার সাইন আছে। কি বলছে, এই যে যেমন এই যে এখানে বি নাম্বার যেটা সেল C10, এই যে এখানটায় কি হবে, কোয়ার্টারলি ভলিউম। কোয়ার্টারলি ভলিউম কি হবে, আসলে হচ্ছে যে ওই যে
আপনার 500 ইউনিট কম হয়েছে, তার মানে এখানে হবে 2000 ইউনিট। তা 2000 কে কিভাবে বের করব? এটা কোনো বিষয় নাই। যে দেখেন 1 প্লাস এই ফর্মুলাটা যেভাবে এখানে আছে আমি জানি এটা অন্যভাবে আরেকভাবেও লেখা সম্ভব। যারা পারেন অন্যভাবে লিখতে সেটাও কারেক্ট। এটার তো এই যে এখানে যেটা অ্যান্সার দেখানো আছে সেটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি জানি যে এই ফর্মুলাটা অন্য আরেকভাবেও লেখা যায়। তা সেইটা আপনারা যেভাবে পারেন এইভাবে লিখতে পারেন। আরেকটা আছে যে এই যে এইটা কোয়ার্টারলি টার্নওভার কত। টার্নওভার মানে হচ্ছে ইন টার্মস অফ টাকা। ইন টার্মস অফ টাকা মানে এই যে কোয়ার্টারলি ভলিউম যেটা বের করবেন এইটার সাথে গুণ দিতে হবে ওই যে 65 যে সেলে আছে ওই সেলটা। 65 কোন সেলে আছে? B1। এই যে এই 65 গুণ দিতে হবে। এই দেখেন এই যে B1, কিন্তু 65 যেহেতু সব জায়গায় একটাই সেল 65 টাকা, এটা 60 এর সাথেই গুণ হবে। এই জন্য এখানে এই যে C10 ইন্টু ডলার সাইন দিয়ে B1 লেখা, এইটাই পরে 10 এ দেবেন কপি। সব জায়গায় লেখা আছে যে ইট ক্যান বি কপিড ফর সেল এত। তার মানে বুঝতে পারছেন তো যে কপি করার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? স্যার 1 প্লাস B4 দিছে যে, এইটার মানেটা কি? 1 মানে 100% আর B4 মানে -20%। দিছে তার মানে তার মানে 80% সেল হচ্ছে। সেই জন্যই এটা 1 প্লাস B4 মানে হচ্ছে 0.80। 1 প্লাস 0.20 কত হয়? 1 মাইনাস 0.20, তাই হয় না? বুঝতে পারছেন তো কেন ফর্মুলা এটা হলো? জি স্যার। এইটাই, এইটা গেল একটা অঙ্ক। আমরা দেখেন আরেকটা কোশ্চেন যদি দেখি, এই যে আরেকটা অঙ্ক আরেকবার আসছে, এইটা আরো সোজা অঙ্ক। তবে এখানে দেখেন এই অঙ্কটা আবার দেশে কিভাবে আপনার এই যে এগুলো হচ্ছে রো নাম্বার, এইগুলো কলাম হেড ABCDE। এখানে কতগুলো সেলের মার্কিং নাম্বার দিয়ে দিয়েছে, যেমন বি তে B4 5, B5 এ আছে 3, B6 এ আছে 9, B7 এ আছে 4, এইভাবে C এরও আছে D এরও আছে। আপনার কাছে এক্সেল শিটে বসিয়ে দিই ওই ফর্মুলা বাড়ে অটোমেটিক। আপনাকে বলছে যে কম্পিউটারে তো অটোমেটিক আসবে, অটোমেটিক কিভাবে আসবে আপনি দেখান। এটা কিন্তু খুবই সহজ। দেখেন B4 ডিভাইডেড বাই C4। B4 মানে কোনটা? এই যে তাহলে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু D4। D4 মানে 8। 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 8। এখানে কিন্তু স্প্রেডশিট দেশে, কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাকে টেস্ট করা হচ্ছে, সেটা কি কেউ বলতে পারবেন? কোন জিনিসটা টেস্ট করা হচ্ছে? ওই সেই BADMS কি কিনা আগে ভাগের কাজ করবেন। এই টেস্টটাও কিন্তু ডিভাইডেড বাই হয়, কিন্তু আমি যদি ভুল করে বলি 5/48 হবে এখানে, তারপরে ভাগ চিহ্ন এই স্ল্যাশ, তারপরে 6×48 লিখে দিলাম, তাহলে কি অঙ্ক হতো? হতো না। তার মানে এখানে কিন্তু আপনাকে ওই জ্ঞানটা কাজে লাগাইতে হবে যে আরে এখানে তো ভাগও আছে গুণও আছে, আগে কোনটা করব? এই আগে কোনটা করে অ্যান্সার কিন্তু এইটা হবে। এইভাবে এখানে যে কয়টা আছে সবগুলোর মান বের করলাম। দেখেন অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল, কিন্তু অনেকেই কিন্তু ভুল করেন। অনেকে এমন সব আসে, আবার তাড়াহুড়া করতে যায়, অনেকে সিম্পল জিনিস ভুল করে। এখানে যদি তাড়াহুড়া করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে কোনো নম্বর পাবেন না। এখানে একেবারে ইজিলি ক্যালকুলেটেবল কিছু ফর্মুলা দেওয়া আছে এই রকম সব। তাহলে এইটা আমার মনে হয় কারণ তো সমস্যা থাকার কথা না। স্যার এগুলো কি সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখানো যাবে? সায়েন্টিফিক ক্যালকুলেটরে তো আপনি দেখাবেন এই যে শুধুমাত্র এই যে আমি এইটুকু ইউজ করতে পারি 40 ডিভাইডেড বাই 6, এইটা ভাগ করতে গেলে ঠিক আছে আপনি ক্যালকুলেটর নেন, কিন্তু এই যে পরেরটা আপনি ক্যালকুলেটর কেন ব্যবহার করবেন বলেন তো একটু? এই যে 3 স্কয়ার মানে 9, জানেন না? এটা ইনটু 2 সমান 18।
এটা ক্যালকুলেটর টিপতে যাবেন কেন? আমরা এখন আসলে এত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, 2 আর 2 কত হয় ক্যালকুলেটরের দিকে আগে হাত চলে যায়। এটা বলি হ্যাঁ, কোনটা? আচ্ছা, না এটা এটা কোনো কিছুই ব্যবহার করতে যায় না আপনি, আপনি সরাসরি এখানে ম্যানুয়ালি করবেন। এটা আপনাকে ম্যানুয়ালি করার জন্য এটা দেওয়া হয়। কম্পিউটার তো পারবেই, ক্যালকুলেটর তো পারবেই, আপনি পারেন কিনা, আপনার মাথা পারে কিনা সেটা আমি দেখবো। ঠিক আছে? স্যার কম্পিউটারে তো একটা ক্যালকুলেটরে স্যার, হ্যাঁ মানে এক্সেল শিটে যেটা দেওয়া আছে ওটাতে একটা মানে ক্যালকুলেটর কাজটাতে দেওয়া আছে মূলত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এইভাবেই সব প্রশ্নগুলো আসবে আমার। কিন্তু এই যে মোটামুটি স্প্রেডশিটের যা পড়ানোর সেটা শেষ, তারপরেও আমি স্প্রেডশিটের আর একটা জিনিস একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কিন্তু এটা টাইমে কোলানো যাবে। সেটা হচ্ছে যে আমরা দেখেন, আচ্ছা একটু দেখি আমি এটা আনতে পারি কিনা। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা যেটা করেছিলাম এটা একটু দেখি। এখানে কিন্তু স্প্রেডশিট দিয়ে এনপিবি বলেন বা এই যে যেমন ধরেন এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলা গুলো যদি আমি মনে করি যে আমি ওখানে লিখবো সেটা, এগুলো কিন্তু ইজিলি লেখা যায়। আবার আমার এই এক্সেল শিটে আরো যেটা করা যায় সেটা হচ্ছে একটা এই যে আমরা যে ব্যাংকে থেকে লোন নিই, মনে করেন যে হ্যাঁ একটা লোন নিলাম, সেই লোনটার মেয়াদ হলো 15 বছর, মাসে মাসে কিস্তি, তাহলে আপনাকে হাতে একটা কাগজ ধরাই দেওয়া হবে, সেটা 180টা কিস্তি কিভাবে কত করে দিতে হবে, এবং তাতে প্রত্যেক মাস পর পর আপনার দেওয়ার পরে ওইটা সুদের ব্যালেন্স কত থাকবে, আসলের ব্যালেন্স কত থাকবে, এইগুলো ধরে আপনাকে একটা রিপেমেন্ট শিডিউল দিয়ে দেওয়া যেতে পারে। এই হ্যাঁ লোন শিডিউল, হ্যাঁ লোন শিডিউল, এইটা দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে আমি যে এই যে কত কিস্তি দিলাম এরপরে কি হলো। যদি আপনি এটা ব্রেক করেন তাহলে দেখবেন যে এলোমেলো হয়ে যাচ্ছে সব। তা ওই রকমও কিছু আসছে যে কিভাবে এই শিডিউল গুলা করতে হয়। আর একটা আছে যেমন ধরতে পারি, এটা আমরা সিম্পল একটা ফর্মুলা দিয়েও করতে পারি যে কিভাবে এটা আমরা করব, তা ওইটা আপনাদের পরীক্ষার জন্য আসবে না। তবে শুধু এইটুকুই বলে রাখি যে যত জটিল যত বড় কঠিন ফর্মুলাই হোক এখানে। আবার আর একটা জিনিস এক্সেলে করা যায় সেটা আমি বলি, যেমন এই যে সরকারি কর্মচারীরা যারা এই যে বেতন পায়, এদের আবার ওই হাউস রেন্টের একটা বিষয় থাকে। সেখানে বলা আছে যে যাদের বেসিক বা মূল বেতন এত টাকা থেকে এত টাকার ভিতরে, তাদের হাউস রেন্ট হবে কিন্তু এখানে ব্যবহার করা যায় গ্রেটার দেন লেস দেন বা ইফ স্টেটমেন্ট ইউজ করে। যে যদি ইফ দা বেসিক কত হবে, বেসিকেরও একটা সেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো, বেসিক বলবো যে ইফ এই সেলের ভ্যালু এর চেয়ে বড় হয় বা এর চেয়ে ছোট হয়, দেন ইফ দেন এলস এই ধরনের স্টেটমেন্ট কিছু আসে, দেন পুট এত ইকুয়াল টু এত, আদারওয়াইজ এত। এইরকম কিন্তু ফর্মুলা গুলো এক্সেল শিটে ইনসার্ট করা যায় খুব সুন্দরভাবে, এবং বিরাট একটা ফর্মুলা আপনি ইউজ করবেন। এখানে মনে করেন ফর্মুলাটাই আসলো 2-3 লাইনের, অ্যান্সার আসবে একটা সেলের অ্যাড্রেস ফর্মুলা যদি আপনি ডিজাইন করতে পারেন, জাস্ট কপি ইট ফর 1000 এমপ্লয়িজ অর 10,000 ইউজ করা হয়। প্রথমে হচ্ছে ডেভেলপ করবেন, ডেভেলপ করার পরেই ওইটাকে আপনি কপি পেস্ট করবেন, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রে ওইটা ব্যবহার করতে পারছেন। এই জন্যই এইটার সুবিধাটা আছে। এই হচ্ছে আমার এক্সেল শিট। আমি যদিও আরো এক্সেল এর উপরে আরো কিছু বলতাম, যদিও সেগুলো আপনাদের পরীক্ষায় আসবে না। এখন আপনি আমার যেটুকু টাইম আছে, আপনাদের ওভারঅল কোনো কোশ্চেন আছে কিনা আমাকে সেই ব্যাপারে একটু বলেন।
বেসিক ম্যাথ পড়াইলাম, প্রবাবিলিটি পড়াইলাম, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা, রিলেশনশিপস বিটুইন ভেরিয়েবলস, ফোরকাস্টিং, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, স্প্রেডশিট অ্যানালাইসিস। এই যে আমরা প্রায় 7টা চ্যাপ্টার, তবে এর মাঝখানে আরো কিছু জিনিস ছিল, সেটা যেমন ইন্ডেক্স একটা ছিল বিষয়, এরকম আরো 2-1টা ছোটখাটো ছিল যেগুলো আলাদা আলাদা এখানে নাই, কিন্তু বড় একটা অংশ দখল করেছিল। তা এর ভিতরে আপনাদের কারো কি কোথাও কোনো কনফিউশন আছে কিনা, বা আরো কোনো কিছু ক্লিয়ার হওয়ার দরকার আছে কিনা, তাহলে সেটা বলেন। আমি চেষ্টা করব এখন আপনাদেরকে সেই বিষয়ে কিছু বলতে। হ্যাঁ, বলেন। কথাটা শোনা যাচ্ছে না ওখানে নাকি এখানে, কোথাও একটা গোলমাল হচ্ছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলবেন, আনমিউট করে কথা বলেন তো। বলেন। না, আমি শুনতে পাচ্ছি না কিছু, একদমই সাইলেন্ট। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, ওনার মনে হয় ইয়ারফোনের সমস্যা অথবা হ্যাঁ, আমার মনে হয় কোনো একটা সমস্যা আছে আপনার ওখানে, কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এই যে যেমন এইটাও বের করেছিলাম, অনেক তথ্য বিষয়ের এখানে সময়। একটা জিনিস যে আপনাদের এই যে এখন সামনে পরীক্ষা আপনারা দিবেন, এর মাঝখানে এই বিষয়গুলো একটু চর্চা কর, মনে হয় কোশ্চেন সহজ হবে। তবে সহজ কোশ্চেন অনেক সময় কিন্তু কঠিনের চেয়ে কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আপনাদের মনেই সন্দেহ থাকে কোশ্চেন অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় যে এত সহজ নাকি এটা অন্য কোনো কিছু চাচ্ছে কিনা। তা আমি এইটা আপনাদেরকে আজকে লাস্ট ক্লাস, আপনারা যেটা করবেন, যদি কারো কোনো ই থাকে তাহলে আমার ইমেল অ্যাড্রেস থাকলো এখানে, এইটা আমার ইমেল অ্যাড্রেস। আবার ইউ বড় হাতের হয়ে গেল কেন? এইটাই আপনারা আপনাদের প্রবলেম যদি থাকে কিছু, তাহলে এখানে আপনারা মেল করতে পারেন। এইটা একটু নোট করে রাখেন। আর একটা বিষয় আছে যে যদি কথা বলতে চান না, এটা একটু আমার জন্য সমস্যা হয়। আমি 1 নম্বর হচ্ছে যে অনেক সময় আননোন নাম্বার ধরি না, কারণ আমার কাছে অনেক উল্টাপাল্টা ফোনও আসে। নাম্বার 2 হচ্ছে আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ বা কি বলবো, ওই যে কোনো ভাবেই হোক, এক্সেপ্ট ভয়েস কল আমি ডিসকারেজ করি। তারপরেও আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও। এইটা হচ্ছে মোবাইল নাম্বার। তবে খেয়াল রাখবেন, আমি কিন্তু আননোন নাম্বার না ধরলে আবার আরেকটা আছে মোবাইল নাম্বার, এইটাও নাম্বার। তবে ফোনগুলো আপনারা আমার মানে ICM এর স্টুডেন্ট, এইটা নিজেদের কাছেই রাখেন ফোন নাম্বার গুলা। এই 2টা নাম্বারই আপনারা এক্সেপ্ট ভয়েস কল। ভয়েস কল আমি একদম বলছি না যে আমি ধরবো না, বোঝা যায় না, এই জন্য। হোয়াটসঅ্যাপ বা ইয়া কি ইউজ করেন? হ্যাঁ, আমি মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি। তা মেসেঞ্জারটা তো আবার ওই যে আপনার ফেসবুক রিলেটেড। না না স্যার, মেসেঞ্জারটা না, সমস্যা নাই, আমরা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউজ ওখানে করি আমি। টেক্সট করব আর কি, আপনাকে ফার্স্টে টেক্সট করব যদি আপনি থাকেন তাহলে। হোয়াটসঅ্যাপ আমি ইউজ করি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইউজ করি। ওকে স্যার। কিন্তু হোয়াটসঅ্যাপে মনে হয় সে কল লিস্টে মানে কন্ট্যাক্টে ওই নাম্বারটা সেভ থাকতে হবে। আমরা সেভ করে নিব স্যার, সমস্যা নেই। আপনি তো করবেন, আমার এখানে আবার না, তারপর আপনি করবেন, সমস্যা নেই, ওইটা আমি দেখবো কিভাবে। তখন আপনি আপনার মেসেজটা পাঠাবেন, তারপর আমি দেখবো। হ্যাঁ,
এমন Okay. হইতে পারে যে আমি এবার এই যে অফিসে বসি 13 তলায়, অনেক সময় মোবাইল নেটওয়ার্কেও ডিস্টার্ব হয়, আমি বিটিসিএল থেকে তখন ফোন করি। তো যেটাই হোক ওইটা বিষয় না, আপনারা যদি প্রয়োজন হয় আর কি, প্রয়োজন না থাকলে তো দরকার নেই। জি আপনার স্যার। অবশ্যই কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন। যেমন আমার খেয়াল আছে এর আগে অনেক বেশ কয়েকজন পরীক্ষার আগের দিন বলছে যে ওই বিশেষ করে ওই যে সেই ইসের আর এই বছর কি আপনার শেষ ক্লাস? হ্যাঁ এইটাই শেষ ক্লাস। হ্যাঁ আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করেন, আমি চেষ্টা করব সেগুলো রেসপন্স করতে। ওকে, জি আর স্যার। আপনার ক্লাসগুলো রেকর্ডিং পাওয়া গেলে ভালো। রেকর্ডিং তো আমি জানি না, এটা জানি হচ্ছে রেকর্ডিং আইসিএমএ এর কাছে আছে। স্যার আজকে যে একটা কোশ্চেনের শীট আছে আইসিএমই থেকে, এই কোশ্চেন গুলো কি আমরা মানে পরীক্ষার জন্য ইয়ে করবো? আমি তো এটা বিষয়ে কিছু জানি না, আমাকে তাহলে জানাই নাই, আপনাদেরকে দিছে নাকি? মক কোশ্চেন নামে 50টা কোশ্চেন ছিল আর আপনার শীটের সাথে দেখছি যে এই বিষয়ের মানে টোটাল 50টা কোশ্চেন আছে। আচ্ছা হতে পারে, তবে এক কাজ করেন, আপনারা কেউ একজন আমাকে একটা কোশ্চেন তাহলে মেল করে দিন, আমি তাহলে একটু দেখে রাখবো, পরে ওইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা স্যার ওই যে থাকলে মক কোশ্চেন যেটা স্যার এইভাবে দেয়া আছে, মক কোশ্চেন দেওয়া আছে। 50টা মক কোশ্চেন দিয়েছে। ওইটা তাহলে আপনাদের বইতেই আছে, দেখেন। বুঝতে স্যারের ইমেলে দিয়ে দেন কেউ। ওই একটা কাজ করে আপনাদের, আমার যতদূর মনে হয় আপনাদের বইতে আছে এগুলো, হয়তো বিভিন্ন জায়গায় আছে, খুঁজে বের করতে একটু টাইম লাগতে পারে। ওইটা কি আপনাদের ওই যে কোর্স, যেটা যে কি বলবো ওইটাকে, যেটা আপনাদের মেলসের সাথে দিতে আছে। আমাদের মেইলে যে আসে কোর্স ও আচ্ছা ম্যাটেরিয়াল গুলো। ও তাহলে হতে পারে, হয়তো ওখানে হয়তো আমারই তৈরি করা কিনা আমি ঠিক বলতে পারছি না। দেখেন আপনারা এটা দেখেন, তিনটা এটা মনে আসছে, হয় কোর্স প্ল্যানও আসছে আজকে। ও তাহলে পরে ওইটা মনে হয় আমি তৈরি করে দিছিলাম, হতে পারে। কারণ ওই কোর্স প্ল্যানটার উপরে তো আমার নাম ছিল না, খেয়াল আছে আপনাদের? জি স্যার, আপনার নাম ছিল কোর্স আমার প্ল্যানের। নাম যদি থাকে তাহলে ওইটাও মনে হয় আমারই তৈরি করা। আসলে ওইটা আমার খেয়াল আছে, এত তাড়াহুড়া করে ওরা 30 পেজ পর্যন্ত আছে। যাই হোক, আমার এখন ওইভাবে খেয়াল নেই, আমাকেও তাহলে আবার দেখতে হবে। ঠিক আছে, ওইটা সমস্যা নেই, আপনারা এটা দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানার চেষ্টা করতে পারেন। স্যার আমি দেখবো। আপনাকে ফোনে মেসেজ করলে আপনি কি ফোনের মেসেজ চেক করেন? আমি ইমেল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এবং SMS এগুলো মোটামুটি 24 ঘন্টার ভিতরে 100% চেক করি। আপনাকে মেইল করেছি, Okay, একটু চেক করে দেখবেন কি? এইটা যেমন আজকে বরঞ্চ হয়নি, আজকে অফিসের ডিউটি ছিল, এই জন্যই যে আমার এখানে প্রায় 33টা মেল জমা হয়ে গেছে। আপনার কি থেকে আসছে এটা? একটা তো কেবল 9:24 এইটা। না স্যার, আমি মাত্রই পাঠালাম। ও আচ্ছা, তাহলে এটা এখন এই মেল আসতে একটু টাইম লাগে, অনেক সময় মেল সঙ্গে সঙ্গে আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই আসবে। জি স্যার, এই যে স্যার কিউএস দিয়ে এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসছে। ও এইটা না, না ঠিক আছে এটা। স্যার হ্যাঁ আপনার আইসিএমবি তে ক্লাস না থাকলে আপনি আইসিএমবি তে আসেন না? আইসিএমতে আজকেও গিয়েছিলাম, আপনাদের ক্লাস থাকার কারণে আর বাইরে আর একটু কাজ থাকার কারণে আমি ওইটার প্রোগ্রামটাই আমার থাকা উচিত ছিল, সিলেবাসের উপরে একটা মত বিনিময় জি সভা। স্যার, ওই যে দেখলাম, আমরাও দেখেছি প্রোগ্রাম হচ্ছিল। আপনার ক্লাসটা যখন ঠিক প্রোগ্রামটা ওই টাইমে শুরু হচ্ছে, ওই জন্য আমি আবার ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আমি একবার মনে করছিলাম আপনাদের এই ক্লাসটা বুধবারের দিকে শিফট করে নেব, আবার চিন্তা করলাম যে দিস ইজ দ্য লাস্ট ক্লাস, আর আমারও কোনো নিশ্চয়তা নাই যে আমি বুধবারে আবার যে দেবো আপনাদেরকে, কিন্তু বুধবারে নিজেই আবার ঠিক থাকতে পারবো কিনা, এত বেশি মানে ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। স্যার এইটাই আইসিএমবি যে নতুন সিলেবাস প্রপোজ করছে, আইসিএমবি স্যার যে নতুন সিলেবাস প্রপোজ করছে, এই সিলেবাস আপনার কতটুকু পছন্দ হয়েছে? নতুন সিলেবাসের আমি শুধু তো ম্যাথমেটিক্স টেস্টটাই জানি,
স্যার ম্যাথমেটিক্সটা কি অন্যগুলো দেখছি আমি, কিন্তু ওইভাবে ভিতরে ঢুকি নাই আর কি। হ্যাঁ, নিউ সিলেবাসে তো বিজনেস লেভেলে নাই, ওটা নলেজ লেভেলে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নলেজ লেভেল না, এখন তো ওইগুলো মনে হয় সবকিছুই একদম মানে উলট পালট সব করে দেওয়া হচ্ছে। তবে আমি ম্যাথমেটিক্সে যেটা প্রপোজ করছি সেটা হচ্ছে যে বেসিক ম্যাথ নাম করে একটা চ্যাপ্টার এখানে ঢোকানো আছে, আর সবই মোটামুটি আগের যে ইমিডিয়েট আগের যে ওল্ড সিলেবাসটা ছিল ওইটা, এক্সেপ্ট ম্যাট্রিক্স অ্যালজেব্রা। স্যার আমরা যারা বিজনেস লেভেলে আছি তাদের কি ওটা লাগবে? এইসব নিয়ে আপনারা এবার পরীক্ষা দিয়ে পাশ করে যান, ঠিক আছে? তাহলে আর লাগবে না। আর স্যার যদি পাস না করলে কি ওই নলেজ লেভেলের ওইটা সহ ইয়ে করতে হবে? না, এটা এখনো ডিসিশন হয়নি, কারণ এই সিলেবাসটা এখনো তো আমাদের কাউন্সিলে পাস হয়নি। এটা এখনো কিন্তু ওই যে মত বিনিময় সভা ইত্যাদি ইত্যাদি চলছে। এদের টার্গেট হচ্ছে 1 জানুয়ারিতে এটা করবে। তবে নতুন কোনো সিলেবাস দিলে সাধারণত যারা আগের সিলেবাসে থাকে এদেরকে একটা টাইম দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বলা হয় না যে তারা নতুন সিলেবাস শুরু করবে, ঠিক আছে? এই ডিসেম্বরে মনে হয় ওই ওল্ড সিলেবাসটা সম্ভবত শেষ হয়ে যাচ্ছে টাইম, আমার যতদূর মনে পড়ে, জানি না এটাও আবার বাড়াবে কিনা। তা ওই সেই জন্য আপনাদের এটা এইসব নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। এটা যদি চালু হয়ে যায় আপনাদেরকে এই জায়গায় যারা হয়তো আবার পরীক্ষা দিতে চাইবেন তাদের সেই স্কোপ থাকবে। তবে একটু সিরিয়াস হন, এখানে পরীক্ষা দেওয়া লাগবে না, আপনারা পাশ করে যাবেন সবাই, একটু সিরিয়াস হন। তা ঠিক আছে, আমি তাহলে আপনাদের যদি আর কিছু জানার বা বলার না থাকে তাহলে আমি এখানে স্টপ করতে পারি। জি স্যার, ভালো থাকেন স্যার। জি স্যার, ঠিক আছে, সবাই ভালো থাকেন, ভালোভাবে পরীক্ষা দেন। এই লেভেলে আমি আর আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদেরকে যদি সুযোগ হয় আমি দেখবো যে আপনারা হায়ার লেভেলে চলে গেছেন, ঠিক আছে? নেক্সট কি আমাদের অনলাইনে ক্লাস হবে? এইটা ডিপেন্ড করবে তো সিচুয়েশনের উপর। তবে অনলাইনের বিষয়ে যেভাবে আমরা আগাচ্ছি, ডিজিটালের দিকে আগাচ্ছি, যে কোভিড আমাদেরকে সিচুয়েশন তো ভালো পারবো বলে আমার মনে হয় না। স্যার, অনলাইনেই ভালো। হ্যাঁ, তা ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার, ভালো থাকবেন। আদাব স্যার। থ্যাংক ইউ, আদাব। স্যার আসি স্যার, বলেন। আচ্ছা, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। জি স্যার। হ্যাঁ, আর আমার তো এটাই লাস্ট ক্লাস হয়ে গেল, জি পরে আমি অফিসে স্যার আপনার ওই ওটা আমি আপনার যে ক্লাসের যে 30টা ক্লাসের ওইটা আমি রিপোর্ট রেডি করছি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যদি অনলাইনে পাঠাই দিতে পারেন ভালো, আর না হলে আমি তো আসছি মাঝে মাঝে। স্যার মেইলে পাঠিয়ে দেবো, আপনি মেইল থেকে ওটা ডাউনলোড করে সিগনেচার করে আবার আমাদের রিপ্লাই দিয়ে দিবেন স্যার। ওকে 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 স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার, এই নতুন সিলেবাস কি স্যার এই 2021 সালের জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট? আমি সেটাই শুনেছি। ফাইনালি যেটা বলতে চাই, আপনার ক্লাস এইটা ক্লিয়ার না, আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না। ও স্যার, বললাম যে স্যার আপনার ক্লাসটা স্যার দেখা যাক। আর আমি ওদেরকেও ম্যানেজমেন্টকেও বলছি, আইসিএমএ ম্যানেজমেন্টকে, যে আমি তো বহু 2007 সাল থেকে এই সাবজেক্ট ম্যাথই নিচ্ছি। আমি বলছি যে ছেলে পেলে কি জন্য বোঝে না, আমাকে একটু সাবজেক্ট দাও, আমি একটু দেখি যে না বোঝার কি জিনিস আছে, ফিনান্স হোক, অ্যাকাউন্টিং হোক, আর যাই এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হোক। তাহলে তো আবার দেখা হতেও পারে বা কথা হতেও পারে। ওকে ওকে, সবাই ভালো থাকেন স্যার। তাহলে অফ করে দিলাম স্যার। আদাব স্যার, ভালো থাকেন। আদাব। কেউ কিছু বলবে? আপনাদের অ্যান্সার দিবেন আর কি যখন নিব আর কি।